লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালো হৃদিতা। রুমের হালকা আলোয় তার হাত ভর্তি কাচের চুড়ি এক অপার্থিব ঝিলিক ছড়িয়ে পড়ছিল চারদিকে। শাড়ির আঁচলটা খানিকটা তুলে গুজে নিয়েছে কোমরে, তাতেই তার ফর্সা উদর উন্মুক্ত হয়ে পড়েছে আয়নায়। আয়নায় দিকে এক ঝলক তাকিয়ে হঠাৎ যেন নিজেকেই চিনতে পারল না সে। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে নিজেকে। হাতের ফোনটা তুলে মুখের অর্ধেকটা চুলে লুকিয়ে ফোন দিয়ে মুখটা ঢেকে নিয়ে সেলফি তুলে আয়নার সামনে দাঁড়িয়ে অতঃপর নিজের জায়গা থেকে ঘুরে পেছনে থাকা বান্ধবীদের দিকে তাকায়। মুখে এক চিলতে সংশয়, তবু চোখে রহস্য। এক মুহূর্ত দ্বিধার পর ছবিটা ফরওয়ার্ড করে দেয় অচেনা একটি নম্বরে। বার্তার সাথে জুড়ে দেয় কিছু শব্দ। জানু, আই মিস ইউ। ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে আপনি আসতেন যদি। এই দুটি লাইন লেখা মাত্রই ধপ করে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানার এক পাশে। হাত কাঁপছে, কপাল ঘেমে উঠছে, ঠোঁট দুটো তীর বেগে কাঁপছে। কোনোভাবে নিজেকে সামলে হাঁটু জড়িয়ে ধপ করে কাউচে বসে পড়ে হৃদিতা। হৃদিতা রায়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে সদ্য ভর্তি হওয়া এক ছাত্রী। সামনে ইনকোর্স পরীক্ষা, তাই বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডির পরিকল্পনা হয়েছিল বান্ধবী আহিয়ার বাসায়। কিন্তু পড়াশোনা যতটা না হলো, তার চেয়েও বেশি হলো হাসি ঠাট্টা আর খেলাধুলা। এমন সময় তাদের খেলা ডেয়ার অ্যান্ড ট্রুথ এর ঘুরে ঘুরে হৃদির টান আসে। তার জন্য বেছে নেওয়া হয় এক চ্যালেঞ্জ, নিজের ক্রাশকে শাড়ি পরে সেলফি পাঠানো, সঙ্গে একটি প্রেমময় বার্তা। সকলের চাপে পড়ে লজ্জা লুকিয়ে শেষমেশ হৃদি কাজটা করেই ফেলে। বান্ধবীরা তো হেসে গড়াগড়ি খায়, আহিয়া বালিশে মুখ গুজে হাসে, নীলা ভিডিও করতে ব্যস্ত। কিন্তু হৃদি তার মন ভারী হয়ে আসে, কারণ তারা জানে না সে বার্তাটি কাকে পাঠিয়েছে। তার ক্রাশ কোনো সাধারণ কেউ নয়, সে একজন প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই সে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দখল আসবে। রাজনীতি হৃদির কখনোই পছন্দ ছিল না, কিন্তু আহাদ রাজা মীরকে প্রথম দিন ক্যাম্পাসে দেখেই যেন কোথায় হারিয়ে গিয়েছিল সে। তার রিজার্ভ আচরণ, চোখে তীব্র আত্মবিশ্বাস আর চলার ভঙ্গিমা সব মিলিয়ে আহাদের মধ্যে ছিল এক ধরনের নিঃশব্দ অথচ প্রবল আকর্ষণ। শব্দ নয়, দৃষ্টি দিয়েই সে কথা বলে, আর সেই দৃষ্টির ভেতরেই হৃদি ডুবে গিয়েছিল নিঃশব্দে। বন্ধুরা জানে না এই বিষয়টা, জানে না হৃদির ভালো লাগার মানুষটা ঠিক কতটা প্রভাবশালী, তাই তারা হেসে উড়িয়ে দেয় সব কিছু। কিন্তু হৃদি তা জানে এই খেলার পরিণাম একটা খেলাচ্ছলে শেষ নাও হতে পারে। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে এক রাজনৈতিক কার্যালয়। বড় কনফারেন্স টেবিল ঘিরে বসে আছেন দলের কেন্দ্রীয় নেতারা। আলোচনার বিষয় গুরুতর, সাম্প্রতিক ক্যাম্পাস আন্দোলন, জেলা কমিটি পুনর্গঠন। প্রেস আসা এই তরুণ নেতা এখন কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে। তার চোখে কানে এখনও শহরের রাজপথ, জনগণের নিরাপত্তা আর সাংগঠনিক শৃঙ্খলার কঠিন ছায়া। তবে হঠাৎ টুং একটি মৃদু শব্দে কেঁপে ওঠে তার মোবাইল। আলোচনায় ডুবে থাকা আহাদ রাজার ভ্রু সামান্য কুঁচকে যায়। বিরক্তি লুকিয়ে রেখে সে ফোনটা উপেক্ষা করতে চায়, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে টুং টুং আরও দুটি বার্তা আসে। এবার আর সহ্য হয় না, সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে একটি অচেনা নাম্বার থেকে আসা ছবি। লাল শাড়ি পরা এক প্রেয়সী আয়নার সামনে দাঁড়িয়ে, শাড়ির আঁচলে আলতা করে বাঁধা কোমর, উন্মুক্ত উদর, আর শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কমল চোখে এক রহস্যময়তা। ছবির সাথে লেখা সেই লাইন দুটি, জানু, আই মিস ইউ। ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে আপনি আসতেন যদি। আহাদের চোখ মুহূর্তে স্থির হয়ে যায়। ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড তার চেনা মনে হয়। একদম নিজের রুম, নিজের বেড, নিজের ড্রেসিং টেবিল, এমনকি সেই জানালার পাশের পর্দাটাও। গলায় আটকে আসে কিছু, হেঁচকি উঠে যায়, গলা খুসখুস করে, কয়েকবার কাশি দেয়। সামনে রাখা পানির গ্লাসটা তুলে এক ঢোক খায়। পাশে বসা তার অ্যাসিস্ট্যান্ট শাহিন একটু ঝুঁকের ভারে ফোনে নজর রাখে।
এক পলক তাকাতেই আহাদ রাজা ফোনটা ঘুরিয়ে নেয়। শাহিন উঠে বলে, ভাই আপনি ঠিক আছেন তো? আহাদ ধীরে মাথা নাড়ে। একরাশ ভাবনায় ঢেকে যায় চোখ। সে কি ঠিক দেখেছে? এটা কি তারই রুম? তার রুমে প্রেয়সীর আগমন ঘটল কোথা থেকে? সে কিছু একটা ভেবে পকেট থেকে একটি কার্ড বের করে ফোন নাম্বারটি লিখে শাহিনের দিকে বাড়িয়ে দেয়। কণ্ঠে ঠান্ডা অথচ তীক্ষ্ণ নির্দেশ। এই নাম্বারটা সব ডিটেলস বের কর। কার নাম, কোথায় থাকে, এখন কোথায় আছে, সব কিছু চাই। এভরিথিং ইমিডিয়েটলি, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, কুইক। শাহিন দ্রুত মাথা নেড়ে বেরিয়ে যায়। আহাদ রাজা আবার আলোচনায় ফিরলেও মন তার সম্পূর্ণভাবে সেখানে নেই। যেন কোথাও একটা ঘূর্ণিপাকে আটকে গেছে তার সত্তা। কেমন এক গা ছমছমে অনুভূতি তাকে ছেয়ে ধরে। এই মেয়েটা কে? সে কি তার রুমে দাঁড়িয়েই ছবি তুলেছে? আর কেনই বা এমন মেসেজ পাঠালো? হৃদিতা সবে ফোন ছুঁড়ে দিয়েছিল বিছানায়। মুখে কোনো শব্দ নেই, কিন্তু শরীরটা যেন কাঁপছে ভিতরে ভিতরে। অদ্ভুত এক ভয়, লজ্জা আর উত্তেজনা একসাথে কাজ করছে। আর তার এই অবস্থা দেখে বান্ধবীরা তো হেসেই শেষ। সেই ঘর যেন একরকম কলরবে ভরে উঠেছে। রিদি, তোকে আমি বিশ্বাস করতে পারছি না। নীলা বালিশে মুখ গুজে গোড়াগড়ি খায়। তুই আসলেই ছবি পাঠিয়ে দিলি, তাও পেট উন্মুক্ত করে। আনিকা তো হাসতে হাসতে খাট থেকে গড়িয়ে পড়ে বলে, ক্র্যাশ তো আজ ক্র্যাশ করবে তোকে দেখে, রক্ত স্নান হবে তার হৃদয়। হৃদিতার মুখে তেমন কিছু না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চোখে হালকা রাগ, গালে লজ্জার লালচে ছায়া, আর কণ্ঠে তীব্র অনুতাপের মিশ্রণ। শাড়ির আঁচল খুলতে খুলতে বলে, তোদের পাল্লায় পড়ে জানি না কোন দিন আমার গর্দানটা যাবে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। শাড়ির আঁচলটা ছুঁয়ে দেয় চেয়ারের পিঠে। সে নিজের ব্যাগ গোছাতে শুরু করে। আহিয়া ভ্রু কুঁচকেই বলে, আরে আজকে তো এলি প্রথম আমার বাসায়, এখনই চলে যাবি? খাবারটা অন্তত খেয়ে যা। নীলা তাড়াহুড়ো করে বলে, আরে আমরা তো এখনো ইনকোর্সের হাফ নোটও শেষ করি নাই। প্লিজ আরেকটু থাক না রিদি। কিন্তু হৃদিতা ব্যাগের চেইন টেনে গম্ভীর গলায় বলে, তোদের যা খুশি কর, গেলাম আমি। দেরি হলে আবার বুবু শুরু করে দেবে হরতাল। আনিকাও ব্যাগ হাতে নিয়ে উঠে এসে বলে, আমিও যাব। সন্ধ্যা হয়ে গেলে আব্বু বাসায় ঢুকতে দেবে না, একদম প্যারা। তাদের গোছগাছ শুরু হয়। হালকা অস্বস্তির ছায়া ছড়িয়ে পড়ে ঘরে। একই সময়ে চট্টগ্রামের রাজনৈতিক অফিস। ঘড়ির কাঁটা ৮ ঘন্টা ঘুরছে। কনফারেন্স রুমের দরজা ধীরে খুলে গেল। ভেতরে ঢোকে শাহিন। চোখে মুখে তীব্র তাগিদ আর কিছু উত্তেজনার ছাপ। সে আহাদের পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাই সব ডিটেলস আমার হাতে। আহাদ একটু গম্ভীর হয়ে বলে, শাহিন হাতে থাকা কাগজগুলো একে একে খুলে বলতে শুরু করে, এই নাম্বারটা যার নামে রেজিস্টার তার নাম ঈশানী রায়ান। জন্ম 1996, বরিশাল বিভাগ, ভোলা জেলায়। তবে এই মুহূর্তে লোকেশন দেখাচ্ছে। সে হঠাৎ থেমে যায়। কপালে ভাঁজ পড়ে। এক প্রকার চিৎকার করে ওঠে বলে, ও আহাদ চোখ সরু করে বলে, তবে কি কি ও করছিস? অবস্থান কোথায়? শাহিন একটু মাথা নিচু করে ধীরে বলে, মীর হাউস। ভাই আপনার বাসা? সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ায় সে। এক চিলতে বিস্ময়ের সাথে গলার সুর বদলে যায়। মানে আমি ভুল দেখিনি, ওই রুমটা তাহলে আমারই ছিল। ছবিটা তোলা হচ্ছে আমার বেডরুমে। শাহিন একটু দ্বিধা নিয়ে বলে, ভাই আপনি কি মেয়েটাকে চেনেন? না মানে উনি তো আপনার ঘরেই। চিনলে কি আর তোকে দিয়ে ডিটেলস বের করাতাম? রাবিশ। সরি ভাই। বলে পিছু হটে শাহিন। আহাদ রাজা গভীরভাবে কিছু একটা ভাবে। 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষে অতঃপর ধীরে বলে, শাহিন, আমাদের এখনো ঢাকায় ফিরে যেতে হবে। সব ব্যবস্থা কর যত দ্রুত সম্ভব, কুইক। ওকে ভাই। মাথা নেড়ে দ্রুত বেরিয়ে যায় শাহিন। আহিয়াদের বিশাল বাড়ির লোহার গেটটা পেরিয়ে এলো হৃদিতা। গেটটা এমনিতেই ভারী, রীতিমতো শব্দ করে বন্ধ হলো পেছনে। তবে তার কানে যেন কিছুই পৌঁছাচ্ছে না। কান নয়, এখন কাজ করছে কেবল হৃদয়, আর সেটা যেন তার বুক ভেঙে বাইরে চলে আসবে এই মনে হচ্ছে। ধুকপুক ধুকপুক, তীব্র অনিয়ন্ত্রিত আতঙ্কিত স্পন্দনে কাঁপছে বুকটা। রাস্তার কিনারায় দাঁড়িয়ে চারপাশে যেন কিছুই দেখছে না সে।
ব্যাগে হাত ঢুকিয়ে কাপা কাপা আঙ্গুলে টেনে বের করে ফোনটা। স্ক্রিনে চোখ পড়ে সঙ্গে সঙ্গেই গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে ওঠে। সেই নাম্বার। সেদিন কলেজের অফিস রুমে গিয়েছিল ছুটি চাইতে, আর তখনই টেবিলের ওপর একটা কার্ড পায় আহাদ রাজা মীর। সে আবেগের বশে নাম্বারটা কালেক্ট করেছিল, তবে ভাবেনি সেই নাম্বারে কখনো মেসেজ করবে। কৌতূহল চাপতে না পেরে হোয়াটসঅ্যাপ খুলে দেখে মেসেজটি সেখানে সিন করেছে কিনা বোঝা যাচ্ছে না। তবু এক ধরনের ভয় জমে ওঠে মনে। যদি সে পড়ে থাকে, যদি দেখে ফেলে, তাহলে তো রক্ষা নেই। নিশ্চয়ই এর জন্য তার শাস্তি হতে পারে। সে একটা ঢোক গলদকরণ করে। হৃদিতা বুঝতে পারে অপর প্রান্তের লোকটি তার মতোই হয়তো লাস্ট সিন অফ করে রেখেছে, তাই নিশ্চিত হওয়া সম্ভব না। সে গভীর শ্বাস নেয়। এক মুহূর্ত আর দেরি না করে সেই মেসেজটা ডিলিট ফর এভরিওয়ান করে দেয়। 1 সেকেন্ড অপেক্ষা করে আবারও। এবার পুরো নাম্বারটাই কন্ট্যাক্ট থেকেই মুছে দেয়। ফোনটা বুকের কাছে জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে ফেলে, যেন বুকের ওপর চাপ দিয়ে একটু প্রশান্তি নিতে পারে। একটা দীর্ঘ নীরব নিঃশ্বাস বেরিয়ে আসে ঠোঁটের ফাঁক দিয়ে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একবার তাকায় পেছনে, যেখানে দাঁড়িয়েছিল আহিয়াদের বিশাল বাড়ি। বাড়িটাও যেন কোনো সাধারণ বাড়ি নয়। চারপাশ উঁচু দেয়ালে ঘেরা, ওপর দিয়ে পেঁচানো কাঁথাটার যেন নিরাপত্তার মোড়কে লুকিয়ে রাখা গোপন কোনো ইতিহাস। 3 তলা অফ হোয়াইট দালান, সামনের দিকে কালো রঙের র্যাম্প ঘেরা একটা বিশাল গ্যারেজ। সেখানে 4-5টা সাদা কালো গাড়ি সারি সারি দিয়ে দাঁড়িয়ে। সামনে সুইমিং পুল আর ছাদের ধারে জাতীয় পতাকা। বাগানে সাজানো বিদেশি গাছগাছালির সারি যেন একটু ঝুঁকে অভিজাত্যের আভা বিলিয়ে দিচ্ছে। সবচেয়ে চোখে পড়ে গেটের পাশে সাদা পাথরের ফলকটি, যেখানে চকচকে রূপালী অক্ষরে খোদাই করা মীর হাউস। শ্বেত পাথরের ওপর রোদ পড়ে এখনও ঝলমল করছে নামটা। হৃদিতার এক মুহূর্তের জন্য মনে হয় যেন কোনো মন্ত্রীর বাড়ি, যেখানে ঢুকতে গেলে লাগে পরিচয়, প্রমাণ কিংবা অনুমতি। তার হঠাৎ গলা শুকিয়ে আসে। এদিকে আনিকা তার থেকে কয়েক কদম দূরে এগিয়ে গিয়েছে। হঠাৎ ঘুরে তাকিয়ে বলে, কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? হৃদিতা চমকে তাকায়, একটু হেসে মাথা নাড়ে। কিছু না। আমি কিন্তু চললাম, দেরি হয়ে গেলে আব্বু বাসায় ঢুকতেই দেবে না। তুই কিন্তু সাবধানে যাস। এই বলে আনিকা রিকশায় উঠে পড়ে। হৃদিতা হাত তুলে নীরব বিদায় জানায়। পরে সে পাশের রাস্তার দিকে এগিয়ে যায়। বুকের ভেতর চাপা কাঁপন নিয়েই একটা হলুদ রঙের রিকশা দেখতে পেয়ে সে ডাকে, মিরপুর 11। রিকশাওয়ালা মামা মাথা নাড়িয়ে রিকশা থামায়। হৃদিতা উঠে বসে পড়ে। হাত ভর্তি কাচের চুড়ি সামান্য বেজে ওঠে, সোনার পাতার মতো ঝংকার তোলে। তাড়াহুড়োয় চুড়ি খুলে রেখে আসতে ভুলে গেছে। সূর্যটা তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। আকাশের রং মেখেছে কমলা আর লালচে ছায়ায়, ঠিক যেন তার আজকের পরা শাড়ির মতোই রঙিন, তবে ভেতরে ভেতরে গভীর। অন্যদিকে আহাদ রাজা একা বসে থাকে কিছুক্ষণ। ফোনটা আবার হাতে নেয়। সেই আগন্তুক নাম্বারে ঢুকে দেখে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড, কিন্তু ছবিটা তো সেভ হয়ে গেছে অটো হোয়াটসঅ্যাপে। সেটাই আবার ভেসে ওঠে ফোনের স্ক্রিনে। লাল শাড়ি, উন্মুক্ত উদর, রহস্যময় চোখ। আয়নার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এক প্রেয়সী। আহাদ রাজা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটার দিকে, অতঃপর ঠোঁট কামড়ে ধরে এক তীক্ষ্ণ অথচ ব্যঙ্গাত্মক হাসি দিয়ে থেমে থেমে বলে, আই সোয়ার, মিস জানু, তার চোখে আগুন আর ঠোঁটে খেলার ছোঁয়া। আপনাকে যদি সামনাসামনি পাই কি হবে আমি নিজেও জানি না। আমার 29 বছরের জীবনে এমন একটা ঘটনার প্রথম ঘটল, তো আবার সেই কারিগর আপনি নিচে। তার চোখের দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত এক ছায়া খেলে যায়। উঠে থাকেন মিস জানু, সে অনাকাঙ্ক্ষিত দিনগুলোর জন্য। চেয়ারটা ঠেলে সরিয়ে উঠে দাঁড়ায় সে। তার চলার ভঙ্গিতে দৃঢ়তা, চোখে এক ধরনের প্রতিজ্ঞা। রুমের দরজা খোলে গম্ভীর মুখে। দ্রুত পায়ে আহাত বেরিয়ে যায় কনফারেন্স রুম থেকে। এদিকে রিকশা চলতে শুরু করে, কিন্তু হৃদিতার মনের ভেতর এখনও তোলপাড়। সে মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে যেন তার পাঠানো ছবি আর মেসেজ না দেখে। তবুও প্রশ্ন থেকে যায়, সেই ছবি কি সে দেখেছে? যদি দেখে থাকে তাহলে কি তেমন কিছু হবে?
তার কি এত সময় আছে নাকি? অযথা এই সবের পিছনে সময় নষ্ট করবে না নিশ্চয়ই। এই অজানা আশঙ্কার ভেতর দিয়েই চলতে থাকে হৃদিতা রায়হানের জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের দিকে। চট্টগ্রাম থেকে মাত্র 40 মিনিটের ভেতরে প্রাইভেট বিমানে করে ঢাকায় নেমে আসে আহাদ রাজা। বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে আরও 15-20 মিনিট সময় লাগে। সময় তখন সন্ধ্যা 7:45। বাড়ির বিশাল গেট দিয়ে একসাথে ঢোকে 3টি কালো গাড়ি। সামনের গাড়িতে 2জন অ্যাসিস্ট্যান্ট নাহিদ আর শাওন, সাথে নিরাপত্তা রক্ষী। মাঝের গাড়িতে আহাদ রাজা নিজে, সাথে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট শাহিন। পিছনের গাড়িতে তার ব্যক্তিগত গার্ডদের দল কড়া পাহারায়। গাড়ির কাজ ভেদ করে ঘরের আলো ঝলমল করে চোখে আসে। গাড়ি থামতেই ভেতরে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে, যেন বাড়ির প্রতিটি ইট পাথর জানে বাড়ির ছেলে ফিরে এসেছে। আহাদ নামতেই বুকের ভেতর কেমন অজানা অনুভূতি ছড়িয়ে পড়ে। ভেতরে গট গট শব্দ তুলে হাঁটতে শুরু করে। ড্রয়িং রুমে ঢুকতেই চোখে পড়ে চারপাশের দৃশ্য। কোনার চেয়ারে চোখে চশমা, ফোনে মনোযোগ দিয়ে বসে আছেন তার মা আফরোজা শেখ। গম্ভীর মুখ, তবু চোখে মুখে একটা অদৃশ্য মায়া। আরেক কোণে তার ছোট চাচি মেয়েকে পড়াচ্ছেন 9 বছরের আদিবা। আহাদ তাকে চাচি আম্মু বলেই ডাকে। আদিবা খাতায় লিখছে, আর তার মিষ্টি গলার জবাব শুনে বোঝা যায় পড়ার চাপ তাকে খুব একটা স্পর্শ করে না। এদিকে মেঝেতে আধশোয়া হয়ে কানে হেডফোন গুঁজে গেম খেলছে তার চাচাতো ভাই আদিল মীর। বয়স 22 পেরিয়ে 23 ছই ছই, অথচ তার বাদরামি এখনও যায়নি। কোনার আরেক পাশে তার বিদেশি পোষা কুকুরগুলোর সাথে খেলা করছিল ছোট্ট চাচা আশফাক মীর। কালো কুকুরটার নাম সিরিয়াস, বাদামি কুকুরটার নাম কোকো। আহাদ না থাকলে চাচাই ওদের যত্ন নেন। তার সাথে আহাদের একটা আলাদা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। চারপাশে কর্মচারীরা নীরবে কাজ করে যাচ্ছে। আহাদ এবার দ্রুত সিঁড়ির দিকে এগোতেই চাচা ডাক দেন, আহাদ, এত তাড়াতাড়ি চলে এলি? কোনো ঝামেলা হলো নাকি? অস্থির দেখাচ্ছে তোকে। আহাদ মাথা নেড়ে ঠান্ডা গলায় বলে, না চাচু, কাজ শেষ, তাই চলে এলাম। তারপর তার মায়ের দিকে এগিয়ে যায়। আহাদ মাথা সোজা করে সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াহুড়ো করছো কেন? কি হয়েছে? আহাদ জোর করে মুখ শক্ত রাখে। কিছু না আম্মা। আর কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে যায় ওপরে, সোজা নিজের রুমে। রুমে ঢুকতেই বুকের ভেতর আবারও কেমন এক অচেনা অনুভূতি ভর করে। একবার চোখ বুলায় চারপাশে, সব কিছু যেন স্বাভাবিক। তার দৃষ্টি আচমকা আটকে যায় চেয়ারের ওপর ফেলে রাখা লাল শাড়িতে। মুহূর্তেই বুক ধক করে ওঠে। এটাই তো সেই শাড়ি যেটা পরে এক প্রেয়সী তার কাছে ছবি পাঠিয়েছিল। শাড়িটা হাতে তুলে নিয়ে নিজেকেই নিজে প্রশ্ন করে, শাড়ি এখানে পড়ে আছে, তাহলে প্রেয়সী গেল কোথায়? কণ্ঠ হঠাৎ ভারী হয়ে ওঠে। সে উচ্চস্বরে চিৎকার করে ডাকে, আহিয়া, আহি। দৌড়ে আসে তার ছোট বোন, বিস্মিত চোখে তাকায়। ভাইয়া, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? আহাদ দাঁত কিরমির করে প্রশ্ন ছুড়ে দেয়। আবার রুমে কে এসেছিল? আহিয়ার দৃষ্টি এক মুহূর্তেই শাড়ির দিকে আটকে যায়। মনে মনে শ্বাস বন্ধ হয়ে আসে। ঠোঁট কামড়ে ভাবে, হায় আল্লাহ, রিদি, তুই এটা কি করলি? শাড়িটা ভাইয়ার রুমে রেখেই চলে গেলি? আমাকে তো ফাঁসিয়ে দিলি। আহাদ আবার গর্জে ওঠে, কি হলো? কথা বলছিস না কেন? আমার রুমে আসার সাহস হলো কি করে? আহিয়া তড়িঘড়ি করে বলে, সরি ভাইয়া, আসলে আমরা ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করছিলাম। তোমার রুমটা বড়, তাই এখানেই। আহাদ ভুরু কুঁচকে শাড়ির দিকে তাকায়। গ্রুপ স্টাডি? শাড়ি পরে? আহিয়া তোতলাতে তোতলাতে, না মানে পড়া শেষে একটু মজা করে শাড়ি পরিয়েছিলাম আমার এক ফ্রেন্ডকে। এখন কোথায় সেই ফ্রেন্ড? ওরা তো সবাই বাসায় চলে গেছে। বাসা কোথায়? অ্যাড্রেস দে, কুইক। আহিয়ার চোখে ভয়। কেন? এখন ওদেরকেও কি তোমার রুমে আসার শাস্তি দেবে? আহাদের কণ্ঠ বরফের মতো ঠান্ডা। যদি তুই একা একা সব শাস্তি নিতে পারিস, তাহলে কষ্ট করে ওদের খুঁজবো কেন? না না, দিচ্ছি। আহিয়া কেঁপে ওঠে। হাত কাঁপতে কাঁপতে একটা কাগজে ঠিকানা লিখে দেয়। তারপর শাড়িটা হাতে তুলে নিতে গেলে আহাদ হুঙ্কার দেয়, তোকে শাড়ি নিতে বলেছে? যেখানে ছিল সেখানেই রাখ। আহিয়া থমকে দাঁড়ায়। কেন? থাপড়া তোর চেহারার নকশা পাল্টে দিব। যা বলছি তাই কর।
আহিয়া শাড়িটা আবার আগের জায়গায় রেখে দৌড়ে বেরিয়ে যায়। আহাদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে শাড়িটা তুলে মুখের কাছে আনে। নতুন কাপড়ের গন্ধের সাথে মিশে আছে অদ্ভুত এক মেয়েলি সুবাস, যেন কোথাও থেকে এসে তার স্নায়ুতে আগুন ধরিয়ে দিল। এক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থেকে শাড়িটা ছুঁড়ে মারে বিছানায়। অতঃপর যেভাবে গটগট করে ঢুকেছিল সেভাবেই গট গট করে বেরিয়ে যায় বাড়ি থেকে। আহাত রাজাকে বাড়ি থেকে বের হতে দেখে সঙ্গে সঙ্গে শাহিন, নাদিম আর শাওন দৌড়ে আসে। শাহিন আগে এগিয়ে এসে বলল, ভাই কি হলো? কোনো সমস্যা কি? আপনাকে সিরিয়াস লাগছে। আহাদ রেগে হেসে বলে। আমি সিরিয়াস, তাই সিরিয়াস লাগছে। শাওনের দিকে তাকিয়ে বলল, গাড়ি রেডি কর, এখন এক জায়গায় যেতে হবে, কুইক। নাদিম আর শাওন মাথা নেড়ে দ্রুত ব্যবস্থা করতে এগিয়ে যায়। শাহিন একটু দ্বিধায় থাকে, অতঃপর জিজ্ঞেস করে, ভাই মেয়েটাকে কি পেয়েছেন? আহাদের চোখে আগুন। পেলে কি আর এখন খুঁজতে বের হতাম? রবিশ। সরি ভাই। শাহিন কণ্ঠে একটু শীতলতা ধরে রেখে মাথা নেড়ে বোঝালো। এরপর 3টি গাড়ি একসাথে রাতের শহরে ছুটতে শুরু করে। নীলাকে আহাদ আগে থেকেই চেনে। নীলা তার বাবার বন্ধুর মেয়ে, ছোটবেলা থেকেই আহিয়ার সাথে পড়ে, তাই তার খোঁজ নেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু বাকি দুজনের খোঁজ নিয়ে জানা যায় সে যে মেয়েটাকে খুঁজছে সে মিরপুর 11-তে থাকে। রাস্তার ওপর গাড়িগুলোর জরুরি অ্যালার্ম বাজে, লাইট ঝলমল করে। গাড়িগুলো রাতের শহরের আলো কেটে ছুটে চলে, যেন কোনো গোপন উদ্দেশ্যে ছড়িয়ে দিচ্ছে। মিরপুর 11-তে পৌঁছে 3টি গাড়ি থামে 11তলা ভবনের সামনে। আহাদের অচেনা প্রেয়সী এই ভবনের 6ষ্ঠ তলায় থাকে। তখন সময় প্রায় 9:15। লিফট ধরে তারা 6 তলায় ওঠে। কয়েকবার কল বেল চাপানো হয় শাওনের দ্বারা, তবু দরজা খোলা হলো না। একসময় ভেতর থেকে বের হয়ে মেয়েলি কণ্ঠ, কারা আপনারা? এখানে কি চান? নাহিদ ধৈর্য ধরে বলে, দরজা খুলুন, তারপর বলছি। মেয়েটি এবারও সন্দেহের চোখে বলে, দেখুন, আমি আপনাদের চিনি না, বাসায় তেমন কেউ নেই, আপনারা কাকে চান? আহাদের ধৈর্য এখন টানাপোড়েনের শেষ সীমানায়। একটু বিরক্ত হয়ে দেয়ালের কাছে হেলান দিয়ে দাঁড়ায়। চোখে কালো চশমা। অবচেতনভাবে ফোন হাতে তুলে আবারও সেই ছবিটা দেখল। শাওন এবার পরিচয় দিল। ঠিক তখনই দরজাটা টিক করে খুলে গেল। দরজা খুলতেই দেখা যায় বেগুনি সাদা 3 পিস পরে এক মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। শাহিন এগিয়ে গিয়ে বলে, আমরা ঈশানী রায়ানকে খুঁজছি। মেয়েটি ভয় পেয়ে মাথা নাড়ে। জি, আমি ঈশানী রায়ান। আহাদ ফট করে চোখের কালো চশমা খুলে তাকালো। একবার ভালো করে মেয়েটাকে পরখ করলো। চোখে চোখ মিলিয়ে দেখে। পরে শাহিনকে মাথা নেড়ে বোঝালো, না, এটা সে মেয়ে না। শাহিন বুঝে গেল আহাদের ইঙ্গিত। সে আবার ঈশানীর দিকে ফিরে বলল, দেখুন মিস ঈশানী। ঈশানী কিছুটা ভয়ে উত্তরে বলে, মিস না, মিসেস। আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে 8 বছরের। আহাদ চোখ বড় করে তাকায়। হোয়াট? শাহিন পরিস্থিতি সামলাতে এগিয়ে বলে, দেখুন ঈশানী, আপনি আজকে সারাদিন কোথায় কোথায় গেছেন তার ডিটেলস চাই। ঈশানী একটু ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলে, আসলে আমি তেমন কোথাও যাইনি, শুধু মেয়েকে স্কুলে দিতে গেছি আর আনতে গেছি। আসার পথে হাসপাতালে গিয়েছিলাম, আমার ননদ অসুস্থ, তাই তাকে দেখাতে গিয়েছিলাম, তারপর বাসায় ফিরেছি। শাহিন বলল, কিন্তু আপনার ফোনের তথ্য তো অন্য কথা বলছে। ঈশানী থেমে ভেবে বলে, ও, আসলে আজকে আমি ফোনটা আমার ছোট বোনকে দিয়েছি। ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, সার্ভিসিংয়ে দিয়েছে। ওর ভার্সিটি আছে, তাই আজকের জন্য ওকে দিয়েছিলাম। আহাদ এগিয়ে এসে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, হোয়াটস ইউর সিস্টার? আসলে ও সন্ধ্যার পর হাসপাতালে গেছে আমার ননদকে দেখতে। হুইচ হসপিটাল? ইবনে সিনা। কেন, কি হয়েছে? কি করেছে রিধি? আহাদ এক মুহূর্ত থমকে হেসে ফিসফিস করে। রিদি? শাহিন পরিস্থিতি সামলাতে বলে, নাথিং, জাস্ট একটা মিস্টেক হয়েছে, আমরা আসি। কোনো প্রশ্ন না করেই তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। ঈশানী একটু অবাক হয় তাদের এমন আচরণে। পরপর 3টি কালো গাড়ি এসে একসাথে ব্রেক কষল ইবনে সিনা হাসপাতালের সামনে। হেডলাইটের আলো যেন পুরো গেটটাকে অচেনা করে তুলল। গাড়ি থেকে প্রথমে নেমে এলো আহাদ রাজা।
পা মাটিতে রাখতেই তার চোখ চারদিকে ঘুরল। এত এত মানুষের ভিড়, ডাক্তারদের সাদা কোট, রোগীর স্বজনের অস্থির দৌড়ঝাঁপ, স্ট্রেচারে ছুটে চলা নার্স। এ বিশাল ভিড়ে সে কিভাবে খুঁজে বের করবে তার অচেনা প্রেয়সীকে? কপালের দুপাশে আঙ্গুল চেপে ধরে মাথা ঝাঁকালো আহাদ। তারপর সোজা গার্ডের দিকে তাকিয়ে হাত নেড়ে দিল। এক নিমিষে তার লোকগুলো পুরো হাসপাতালের ভেতরে ছড়িয়ে পড়ল। প্রত্যেকটা রিসিপশনে গিয়ে প্রশ্ন একটাই, হৃদি নামে কোনো রোগী বা তার ভিজিটর আছেন? কিন্তু উত্তর মেলেনি। সবাই মাথা নেড়ে না বলেছে। কিছুক্ষণ পর বুঝল এভাবে খুঁজে পাওয়া অসম্ভব। হতাশ হয়ে গাড়ির বনেটে হেলান দিল আহাদ রাজা। তার মাথা ভারী হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে গুনগুন করে, বন্ধু প্রবতী দে না, আমি খুঁজি তোমারে। তুমি কোথায় আছো, কোথায় দেখাছো আমারে? ঠিক তখনই তার পাশ ঘেঁষে এসে ম্যানুয়াল হুইল চেয়ার করে দাঁড়ালো এক অন্ধ ভিক্ষুক। হাতে মাইক, ভিক্ষার সুরেলা সুরে গাইছে, আল্লাহর নামে একটু দান করেন, আমি অন্ধ মানুষ, অসহায় মানুষ, ঠিকমতো খাইতে পাই না, দয়া করে দান করেন। ভিক্ষুকের কণ্ঠ যেন এক ঝলক বিদ্যুতের মতো আঘাত করলো আহাদের মাথায়। একটা বুদ্ধি খেলে গেল তার মাথায়। শাহিন, আদেশের মতো ডাকলো সে। সাথে সাথে তার লোকগুলো ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই 335 মাইক নিয়ে হাজির হলো। হাসপাতালের প্রতিটি কোণে মাইক বসানো হলো। তারপর এক ঝড়ের মতো ভেসে এলো আহাদের কণ্ঠ। হ্যালো মিস জানু ওরফে হৃদি, আপনি এখানে থাকুন না, অতি দ্রুত হাসপাতালের মূল গেটের কাছে চলে আসুন, কুইক। পুরো হাসপাতাল থমকে গেল। নার্স, ডাক্তার, রোগী সবাই হা হয়ে শুনছে। মানুষের চলাচল বন্ধ হয়ে গেল এক মুহূর্তে। কৌতূহলী চোখে অনেকে জড়ো হলো মূল গেটের সামনে। আবারও গর্জে উঠল সেই কণ্ঠ, হৃদি, আই নো আপনি আমাকে শুনতে পাচ্ছেন। 2 মিনিটের মধ্যে আপনি যদি না আসেন তাহলে পুরো হাসপাতাল উড়িয়ে দেব। তাই যত দ্রুত পারেন আসুন, কুইক। চারদিকে গুঞ্জন উঠল। মানুষের ভিড় জমল আহাদের চারপাশে। অনেকেই ফিসফিস করতে লাগলো, কে এই হৃদি? আসলে কি হচ্ছে? এরই মাঝে 3 জন মেয়ে এগিয়ে এলো সামনে। প্রত্যেকে জানালো তাদের নাম হৃদি। আহাদ একে একে 3 জনের দিকে তাকালো। তাদের চোখে চোখ রাখলো, পরখ করলো গভীরভাবে। কিন্তু না, এদের কারো ভেতর নেই সেই অচেনা পরিচিতির ঝলক। শাহিন এগিয়ে এসে বলল, ভাই, পুরো হাসপাতালে এই 3 জন ছাড়া আর কেউ নেই হৃদি নামে। আহাদের চোখে আগুন জ্বলে উঠল। ওই ঈশানী মেয়েটা বলেছিল তার বোন এসছে এখানে, তাহলে এরই মধ্যে হাওয়া হয়ে গেল। নাহিদ নিচু গলায় বলল, ভাই, আমার মনে হয় আমরা আসার আগেই উনি চলে গেছে। শাহিনও সায় দিল। আমারও তাই মনে হয়। আহাদ গর্জে উঠল, শাহিন, আমাকে জোকার মনে হয়? শাহিন প্রথমে ভয় পেয়ে বলে ফেলল, হ্যাঁ ভাই। তারপর জিভ কামড়ে সাথে সাথে সংশোধন করল, না ভাই। আহাদ চোখ রাঙ্গিয়ে বলল, আমার সাথে ফান করতেছিস? না ভাই। আমি ফান করতেছি? না ভাই। শাহিন, আহাদ হুঙ্কার ছাড়ল, থাপড়ে তো চেহারার নকশা পাল্টাই দিব। এখন আমার সামনে থেকে দূর হ, যা, কুইক। শাহিন মাথা নিচু করে চলে যেতে উদ্যত হলো, কিন্তু আহাদ আবার গর্জে উঠল, আমি বলেছি বলে চলে যাবে? শাহিন অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ল। কি করবে বুঝে উঠতে পারছে না। আহাদ আবার রেগে বলে, এই যা তো যা, আমার সহ্য হচ্ছে না তোদের একটাও কাজের না, সবকটা ইউজলেস। তার লোকগুলো নিথর হয়ে দাঁড়িয়ে রইল, কেউ এক পা নড়ল না। শেষমেশ আহাদের ধৈর্য শেষ হলো। সে প্রচণ্ড রাগে গাড়িতে উঠে বসল। ইঞ্জিন গর্জন তুলল। তাদের ফেলে রেখে একাই বেরিয়ে গেল হাসপাতাল থেকে। তার লোকেরা নিঃশব্দে দাঁড়িয়ে শুধু একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। কারো কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু প্রশ্নটা ভেসে বেড়াতে থাকলো সবার মনে, হৃদি কোথায় গেল? হাতড়িঝিলের লেকের পাড়ে রাত তখন প্রায় 1টা। পানি নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরের বাতাসে দুলছে পানকৌড়ির ডাক। আহাদ রাজা শুয়ে আছে নিজের কালো গাড়ির বনেটে। এক হাতে সিগারেটের ধোঁয়া উঠছে, অন্য হাতে অ্যালকোহলের বোতল। এটা তার পুরনো অভ্যাস। যখন ভেতরটা খুব ভারী লাগে, যখন কোনো উত্তর খুঁজে পায় না, অথবা যখন একান্ত সময় দরকার হয়,
তখন এখানে এসে গাড়ির বনেটে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কখনো ধোঁয়া ছাড়ে, কখনো ছোট ছোট চুমুক দেয় বোতলে। তবে আজকের রাত অন্যরকম। আজ সে সীমা ছাড়িয়ে ফেলেছে। যতটা কখনো খায়নি, আজ তার চেয়েও বেশি ড্রিঙ্কস করেছে। কারণ একটাই, হৃদিকে খুঁজে না পাওয়া। নিজেকে পরাজিত মনে হচ্ছে তার কাছে। যে মেয়েকে কখনো সরাসরি দেখেনি, যাকে স্পর্শ করেনি, যার কণ্ঠ শোনেনি, শুধু এক ঝলক পরিচয়ের ওপর দাঁড়িয়ে আছে সব কিছু। তার জন্যই ভেতরটা কেমন ছটফট করছে। এক চুমুক দিল বোতল থেকে, তারপর চোখ তুলে তাকালো আকাশের দিকে। অসীম কালো আকাশে এক ঝলক উজ্জ্বল তারা জ্বলছে। সেই তারার দিকে আঙ্গুল তুলল আহাদ রাজা। অতঃপর আধো মাতাল কণ্ঠে গুনগুন করে গেয়ে উঠল, পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্ম লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মুখ, কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। কণ্ঠ ভাঙ্গা, কিন্তু ভেতরে অদ্ভুত তীব্রতা, যেন সুর নয়, বুক ফেটে যাওয়া আর্তনাদ। রাত প্রায় 1:45। গাড়ি ঘুরিয়ে বাড়ির গেট পার হয়ে ঢুকল। পুরো বাড়ি নিস্তব্ধ, সব লাইট নিভে গেছে। শুধু লাইব্রেরি কর্নারের হলদে আলো টিমটিম করে জ্বলছে। আহাদ বাড়ির ভেতরে ঢুকেই সোজা গেল সেদিকে। সেখানে বসে আছেন তার বাবা আমজাদ মীর। ডেস্ক ভর্তি ফাইল, চোখে পুরো চশমা, মন দিয়ে নথি পড়ছিলেন তিনি। আহাদ কিছু না বলেই ধপ করে সোফায় গা এলিয়ে বুঁদ হয়ে শুয়ে পড়ল। ভারী নিঃশ্বাস ফেলল। আমজাদ মীর চোখ নামিয়ে তাকালেন ছেলের দিকে। অতঃপর গলা খাকারি দিয়ে বললেন, আবার কার পিছু নিয়েছ? কোনো নতুন ঝামেলায় জড়িয়েছ? আহাদ হালকা মাতাল কণ্ঠে মুচকে হেসে বলল, তোমার বৌমার পিছু? কিন্তু আল্লাহর বান্দি, মাগুর মাছের মতো বারবার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, ধরতে পারছি না। আমজাদ মীর চমকে উঠলেন। যে ছেলের রাজনীতি ছাড়া মুখ খোলে না, সে আজ নারীর কথা বলছে। তিনি চশমা নামিয়ে গভীরভাবে তাকালেন ছেলের দিকে। ভবিষ্যৎ মন্ত্রী যদি সামনে এক নারীর জন্য এভাবে নেশায় বুঁদ হয়ে পড়ে থাকে, তাহলে দেশ সামলাবে কিভাবে? আহাদ হেসে ফেলল, হাত উঁচু করে আঙ্গুল নাড়ালো। ও সামান্য না, অসামান্য, মারাত্মক। আমজাদ মীর দীর্ঘশ্বাস ফেললেন। তুমি নেশার ঘরে বলছো নাকি সত্যি কোনো নারীর আগমন ঘটেছে তোমার জীবনে? আহাদ আবার হাত উঁচু করে দৃঢ় স্বরে বলল, 100% সত্যি। তাহলে এখন আমার কাছে কি চাও তুমি? আহাদের কণ্ঠ গম্ভীর হলো। খুঁজে দাও তাকে। আমজাদ মীর চেয়ারে হেলান দিলেন। ঠিক আছে, কাল সকালে নেশা কাটলে ডিটেলস দিও, লোক লাগিয়ে এনে দিব। কিন্তু হঠাৎই উঠে দাঁড়ালো আহাদ, চোখে প্রচণ্ড আগুন। আঙ্গুল তুলে বাবার দিকে তাকিয়ে বলল, নো, কোনো দরকার নেই, আমি নিজে খুঁজে বের করবো আমার প্রেয়সীকে। বলে পাশের চেয়ার থেকে জ্যাকেটটা তুলে নিল। চলতে শুরু করলো সিঁড়ির দিকে। আমজাদ মীর মৃদু হেসে পেছন থেকে বললেন, গুড নাইট। আহাদ হাঁটতে হাঁটতে পিছন ফিরে হাত নাড়াল। গুড নাইট। অতঃপর সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমে ঢুকল। ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ ফোনের ভাইব্রেশন। টেবিলের ওপরে রাখা ফোনটা কেঁপে কেঁপে আওয়াজ তুলছে। ভ্রু কুঁচকে যায় আহাদের। ঘুমন্ত হাত বাড়িয়ে ফোন খুঁজে বের করে। চোখ না খুলেই চাপ দিয়ে বন্ধ করে দিল। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর আবারও শুরু হলো ফোনের ভাইব্রেশন। এবার রেগে গেল আহাদ। কপাল ভাঁজ ফেলে বলল, বালের মোবাইল, শান্তিতে ঘুমোতেও দেয় না। রাগের মাথায় রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো শাহিনের কণ্ঠ। ভাই আর কত ঘুমাবেন? 12টা বাজতে গেছে। আহাদ আধো ঘুমের গলা টেনে বলল, সো হোয়াট, আজ 2টা পর্যন্ত ঘুমাবো, ডিস্টার্ব করবি না। নাহলে কি করবো জানিস তো? শাহিন চুপ করে 1 সেকেন্ড, অতঃপর হালকা ব্যঙ্গ মিশিয়ে বলল, ভাই সময় 12টা না, আপনার 12টা বাজতে গেছে। আহাদ চোখ কুঁচকে গেল। মানে আপনার সেই প্রেয়সীর কলেজ টাইম শেষ হয়ে গেল বলে, এখন না গেলে আবার হাত ফসকে যাবে। প্রেয়সী
শব্দটা শুনতেই আহাদের ঘুম ভেঙে গেল একদম। ফট করে চোখ বড় বড় করে তাকালো। পাশের টেবিলে রাখা ঘড়ির দিকে চোখ গেল। সময় প্রায় 12টার কাটা ছুঁই ছুঁই। দাঁত কিরমির করে উঠে বসল। আর তুই এখন আমাকে ফোন দিয়ে এসে বলতেছিস এখন? ভাই সকাল 9টা থেকে কল করতেছি, আপনি বারবার কল কেটে দিচ্ছিলেন। আহাদ আর কিছু না বলে রাগে আবার ফোন কেটে দিল। তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে গিয়েই ধপ, আবার বিছানায় লুটিয়ে পড়ল। চোখ পড়ল নিজের শরীরে, সেই লাল শাড়িটা তার গায়ে পেঁচানো। মুহূর্তেই থমকে গেল, অতঃপর হালকা মুচকি হাসলো নিজের অজান্তেই। এইভাবে শাড়িতে পেঁচিয়ে রাত কাটালাম, অদ্ভুত বটে। কিন্তু সময় তো আর থেমে নেই। সে তাড়াহুড়ো করে উঠে শাড়িটা গুছিয়ে রাখতে গেল আলমারিতে, কিন্তু শাড়ি লম্বায় যেন অন্তহীন। কয়েকবার চেষ্টা করেও ভাঁজ করতে পারল না। শেষমেশ বিরক্ত হয়ে সেটাকে একটা গোল বলের মতো গুটিয়ে আলমারির ভেতরে ঠুসে দিল। যা হোক, পরে সামলাবো। এরপর বাথরুমে ঢুকে দ্রুত শাওয়ার নিল। চুল ভিজে কপালে ঝুলছে, তবুও আয়নায় একবার নিজের দিকে তাকিয়ে হেসে নিল। পকেটে ওয়ালেট গুজে গর্জন করে বলল, জানো, এবার আপনাকে যদি পাই থাপড়ে চেহারার নকশা পাল্টাই দেব। দ্রুত পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইঞ্জিন স্টার্টের গর্জন উঠল। চাকা ঘুরতেই ধুলো উড়ল চারপাশে। ক্লাস শেষ করে ডিপার্টমেন্টের সামনে একটা টেবিলে বসে আড্ডা দিচ্ছিল 4 জন মেয়ে, আহিয়া, নীলা, আনিকা আর ঋতু। ক্যাম্পাসের বাতাসে হাসি ঠাট্টার শব্দ ভেসে আসছে। হালকা বাতাস বইছে বটগাছের নিচে। হঠাৎ দূর থেকে ভেসে এলো টায়ারের চিৎকার, চিক। একসাথে থামলো কয়েকটা কালো গাড়ি। সবাই অবাক। পুরো ক্যাম্পাসের চোখ ঘুরে গেল সেদিকে। দেখা গেল কালো গাড়ির দরজা খুলে হুড়মুড়িয়ে নামছে একদল মানুষ। সবার সামনে হাঁটছে সেই নামটা, যে নাম শুনলেই রক্তহিম হয়ে আসে, আহাদ রাজা মীর। তার পিছনে শাহিন, নাদিম, শাওন আর চারপাশে লম্বা চওড়া গার্ডদের সারি। এই খবর মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো ভার্সিটিতে। আহাদ মীর কলেজে এসেছে। ভিড় জমল করিডর, বারান্দা, জানালায়। সবাই তাকিয়ে আছে, মোবাইল বের করে ভিডিও করছে অনেকে। আহাদের চোখ তীক্ষ্ণ, পা ফেলে এগিয়ে যাচ্ছে সরাসরি সেই টেবিলটার দিকে যেখানে বসেছিল আহিয়া। আহিয়া টেবিল থেকে নেমে চুপচাপ ঘুরে চলে যেতে চাইল, মুখ ভার, কারণ সে চায় না কেউ বুঝুক যে আহাদ তার ভাই। যতবার মানুষ জানে ততবার ভয়ে দূরে সরে যায় তার কাছ থেকে। কিন্তু আহাদের চোখ এড়ানো সহজ নয়। গভীর গলায় ডাক দিল, ওই আহি, কই যাস? এদিকে আয়। আহিয়া দাঁড়িয়ে গেল, চোখে বিরক্তির ছাপ। ধীরে ধীরে এগিয়ে এলো ভাইয়ের দিকে। তার পিছনে কৌতূহলী হয়ে দাঁড়ালো নীলা, আনিকা আর ঋতু। আহাদ 2 আঙ্গুল দিয়ে নাক ঘষল। এই ভঙ্গিটা তার অভ্যাসের মতো। কিরে, আমাকে থেকে পালিয়ে যাচ্ছিলে কেন? কোথায় পালিয়ে যাচ্ছিলাম? আহাদ এবার চোখ ঘুরালো আহিয়ার বান্ধবীদের দিকে। মুখে হালকা হাসি টেনে বলল, তোর বান্ধবীদের সাথে পরিচয় করাবি না? তোর ভাই এসছে। আহিয়া অনিচ্ছুকভাবে বলল, নীলাকে তো চেনই। নীলা মুচকি হেসে হাত নাড়ালো। হাই আহাদ ভাই। আহাদ শুধু চোখের ইশারায় জবাব দিল, তারপর তাকালো বাকিদের দিকে। আহিয়া বলল, এটা আনিকা আর ও মিতু। আনিকা আর মিতু ভদ্রভাবে সালাম দিল। আহাদ সালাম নেওয়ার ভঙ্গি করল না, বরং ঠান্ডা কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, আরেকজন কই? আহিয়া অবাক হয়ে বলল, ও রিদি, রিদি তো একটু আগে চলে গেছে। আহাদের চোখ লাল হয়ে উঠল, চেঁচিয়ে উঠল, চলে গেছে মানে? কই গেছে? পুরো ডিপার্টমেন্ট থমকে গেল। শত শত চোখ তাকিয়ে রইল এই দৃশ্যে। আহিয়া গলা নামিয়ে শান্তভাবে বলল, ওর নাকি কিছু কাজ আছে, কোনো সার্ভিসিং দোকান থেকে ফোন নেবে, তারপর নাকি হাসপাতালে যাবে। আরও কি কি বললো। আহাদ হঠাৎ ঘুরে দাঁড়ালো শাহিনের দিকে, চোখের দৃষ্টি ভয়ঙ্কর। আমার হসপিটাল? শাহিনের বাচ্চা, আমি কি লাটিম? কাল থেকে শুধু লাটিমের মতো ঘুরছে। আর তোরা সবকটা কি করছিলি? কলেজের সামনে ঘোড়ার ঘাস কাটছিলি? তার হুঙ্কারে চারপাশের বাতাস ভারী হয়ে গেল। শাহিন হকচকিয়ে গেল। নাদিম আর শাওন দুপা পিছিয়ে দাঁড়ালো। শাহিনকে সামনে রেখে দিল সিংহের সামনে হরিণের মতো। আহাদ দাঁত কিরমির করে বলল, আমার মন চাইতেছে এখন। শাহিন গলা কাঁপিয়ে জিজ্ঞেস করল, কি চাই আপনার মন?
আহাদ হঠাৎ ঠোঁটে হালকা হাসি ফোটালো, শাহিনের ঘাড়ে হাত রেখে বলল, আইসক্রিম খেতে মন চাইতেছে, চল আইসক্রিম খেয়ে আসে। সবার মুখে বিস্ময়, চারপাশে চাপা হাসি ছড়িয়ে গেল। পিছন থেকে হঠাৎ আহিয়ার কণ্ঠ ভেসে এলো, ভাইয়া আমাদেরও নিয়ে যাও। আহাদ একটু ঘাড় বাঁকিয়ে বোনের দিকে তাকালো, তারপর দম্ভ ভরা ভঙ্গিতে ঘোষণা দিল, চল সবাইকে খাওয়াবো। আহাদ রাজা মেয়ের পক্ষ থেকে আজ সবার জন্য ফ্রি ফ্রি ফ্রি। পুরো ক্যাম্পাসে যেন এক মুহূর্তের জন্য বজ্রপাত হলো, কিন্তু আহাদের দলের লোকেরা যার ভেতরে ভেতরেই কাঁপছে। তারা বোঝে ভাই হঠাৎ খুশি হলে তার পেছনে লুকিয়ে থাকে আরও বড় ঝড়ের আগমন। ভার্সিটির গেট পেরিয়ে রাস্তার অপর পাশে এক বিশাল আইসক্রিম পার্লার। সেখানে ভেতরের এক কোণে বসেছে আহিয়া, নীলা, আনিকা আর ঋতু। সবার হাতে ঠান্ডা ঠান্ডা কাপে আইসক্রিম। হালকা রোদে ঝলমলে করছে সেই কাপের রঙিন স্কুপগুলো। আহিয়া ধীর সুস্থে খাচ্ছে, নীলা কিছুটা চুপচাপ, কিন্তু আনিকা আর ঋতু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে অন্য টেবিলের দিকে, যেখানে বসে আছে আহাদ রাজা মীর। অন্য সবার মতো সাধারণভাবে নয়, বরং উঠে বসেছে পুরো টেবিলের ওপর। খুব মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছে, যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে এখন। তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন, শাহিন, নাদিম আর শাওন। তারা দাঁড়িয়ে আছে ঠকঠক করে কাঁপছে, কারণ তাদের শাস্তি হিসেবে বিশাল বিশাল বরফের খণ্ডের ওপর খালি পায়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। হাতে ধরা ঠান্ডা আইসক্রিম, পাশে দাঁড়িয়ে আছে গার্ডরা। সবাই চুপচাপ, কারণ সবাই জানে এটা ভাইয়ের খেলা নয়, শাস্তি। আহাদ মাথা উঁচু করে তাকালো তাদের দিকে, ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল। কি হলো, খাচ্ছিস না কেন? খা, যতক্ষণ এই বরফ গলবে ততক্ষণ পর্যন্ত আইসক্রিম খেতেই হবে। শাহিন, নাদিম আর শাওনের ঠোঁট নীল হয়ে যাচ্ছে ঠান্ডায়, কিন্তু কিছু বলার সাহস নেই কারো। বরফ গলছে ধীরে ধীরে, তাদের শরীরের কাঁপুনি ততই বাড়ছে। আনিকা ভয়ে ফিসফিস করে বলল, এই আহিয়া, তোর ভাইয়া তো নির্দয় কেন? কোনো মায়া দয়া নেই নাকি? এটা তো শুধু ট্রায়াল, এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি পেয়েছে ওরা বহুবার। আনিকা আর মিতু একে অপরের দিকে তাকালো, চোখে ভয়, অবিশ্বাস। তারা জানতো আহাদ রাজা নাম, তার দাপটের গল্প, কিন্তু এতটা নির্মমতার সামনে থেকে প্রথম দেখল। নীলা কিন্তু চুপ, সে অনেক কিছু জানে, আহাদের ভেতরের অন্ধকার দিকগুলোর সাথে পরিচিত। আর এদিকে আহাদ কোনো কিছুর পরোয়া না করে আস্তে আস্তে নিজের আইসক্রিম খেয়ে যাচ্ছে। তার ঠোঁটের কোণে ভেসে উঠেছে রহস্যময় হাসি। সবার মনে তখন একটাই প্রশ্ন, এ কি শুধু খেলা, নাকি ঝড় আসছে আরও বড়? পরদিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ওড়না মাথায় পেঁচিয়ে ফেলল হৃদিতা। আজ তার পরনেই নেভি ব্লু আর ব্ল্যাক কম্বিনেশনের কুর্তি, পায়জামা, ঠোঁটে হালকা লিপ গ্লস, চোখে কোনো সাজসজ্জা নেই, তবু তার ভেতরে অদ্ভুত এক দীপ্তি। ব্যাগটা কাঁধে নিয়ে জুতা পরতে পরতে বলে, বুবু আমি কিন্তু গেলাম। ঈশানী রুম থেকে বের হয়ে গম্ভীর গলায় বলল, কই যাস না খেয়ে? টেবিলে সব রাখা আছে, খেয়ে যা। খাবো না, এখন ইচ্ছে করছে না, তাছাড়া অলরেডি 9টা বাজে, সময় নেই। ঈশানী রেগে গেল মুহূর্তেই, চেঁচিয়ে বলল, দেয়ালের সাথে একটা টাক দিব তোরে আমি। ঠিক মতো খায় না দায় না, মাসের 30 দিনের মধ্যে 15 দিন বেহুশ হয়ে যেখানে সেখানে পড়ে থাকোস। আব্বুকে বলে দেব তোরে যেন নিয়ে যায়, আমার কাছে থাকা লাগবে না। কথাগুলো শেষ হওয়ার আগে হৃদিতা চুপচাপ দরজা ঠেলে বের হয়ে গেল। ঈশানী রেগে ডাকল, রিদি। ডিপার্টমেন্টের করিডর ধরে হাঁটছে হৃদিতা আর আনিকা। দুজনের বন্ধুত্ব অন্যদের চেয়ে আলাদা। তারা দুজন একটু বেশি ঘনিষ্ঠ, কারণ দুজনেই মধ্যবিত্ত পরিবার থেকে আসা। আনিকার বাবা নেভি অফিসার, ছোট পরিবার, এক ভাই এক বোন। আর হৃদিতার পরিবার বড়, 4 ভাই বোন। বড় ভাই ইব্রাহিম, তারপর ঈশানী, এরপর সে নিজে, আর সবার ছোট বোন রাইসা। তার বাবা একজন শিক্ষক আর মা গৃহিণী। তার পুরো পরিবার গ্রামে থাকে, আর সে তার বোনের কাছ থেকে পড়াশোনা করে। আহিয়া আর নীলার সাথে তাদের বন্ধুত্ব আছে, তবে উচ্চবিত্ত আর মধ্যবিত্তর অদৃশ্য দেয়ালটা সবসময় অনুভূত হয়। কথা বলতে বলতে তারা পৌঁছালো ক্লাসরুমের কাছে। হঠাৎ তারা খেয়াল করলো দরজার সামনে অদ্ভুত ভিড়, সবার মুখে চাপা গুঞ্জন। কিরে কি হয়েছে, এত ভিড় কেন? মিতুর সাথে দেখা হতেই রিদি জিজ্ঞেস করলো। মিতু হালকা ফিসফিস করে বলল, শুনিস নাই, আজ নাকি নাম ধরে ধরে ক্লাসে ঢুকাচ্ছে।
হৃদি অবাক হয়ে গেল। কেন, আমরা কি নতুন নাকি? নাম শুনে ঢোকানোর আবার কি আছে? আনিকা হালকা বিরক্ত হয়ে বলল, একদম ঠিক বলেছিস। এটা আবার কোনো নিয়ম? আগে তো কখনো এমন করেনি। ধীরে ধীরে ভিড় কমতে লাগলো। তারা এগিয়ে গেল সামনে। সেই মুহূর্ত হৃদির চোখ হঠাৎ স্থির হয়ে গেল। ক্লাসরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আহাদ রাজা মীর। চেহারায় এক ধরনের অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তি যেন ঝড়ের আগে গভীর নীরবতা। মাঝারি উচ্চতা গড়ন, গায়ের রং হালকা উজ্জ্বল শ্যামলা, একটা নরম দীপ্তিময় উজ্জ্বল মাঝারি টোন, দৃষ্টি কেড়ে নেওয়ার মতো, চোখ ঢাকা কালো চশমায়, চওড়া ঠোঁট, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, গাঢ় চওড়া ঘন ভ্রু, ডান দিকে হালকা চাঁদার মতো কাটা দাগ, যা তার রুক্ষ ব্যক্তিত্বকে আরও রহস্যময় করেছে। গায়ে ব্ল্যাক শার্টের ওপর ধূসর রঙের ব্লেজার, এক হাতে পকেটে, অন্য হাতে মোবাইল, কিছু একটা টাইপ করছে। হৃদির বুকের ভেতর ধক করে উঠল। প্রথমবার যেদিন দেখেছিল সেদিন সাদা পাঞ্জাবি পাজামা পরেছিল, গলায় ঝুলানো ছিল একটা ওড়না। তারপর ফেসবুকে কয়েকবার গোপনে দেখা হয়েছে, কিন্তু আজ আবার এভাবে সরাসরি তার চোখের সামনে দাঁড়িয়ে হৃদি তার নিজের নিঃশ্বাসই হারিয়ে ফেলল। মুহূর্তেই মনে পড়ে গেল সেই মেসেজের কথা। যদি আজ সে চিনে ফেলে, যদি বুঝে যায় সব কিছু। হঠাৎ দুপা পিছিয়ে এলো হৃদি। মনে হলো ঘুরে চলে যাওয়া ছাড়া উপায় নেই, কিন্তু আনিকা হাত ধরে টেনে বলল, কই যাস? ক্লাস করবি না? হ্যাঁ। শাহিন নাম ধরে ডেকে ভেতরে ঢোকাচ্ছিল সবাইকে। প্রথমে আনিকা নিজের নাম বলল, শান্তভাবে ভেতরে ঢুকে গেল। এরপর এলো হৃদির পালা। শাহিন তাকিয়ে জিজ্ঞেস করল, নাম? গলা শুকিয়ে এলো, তবু হৃদিতা বলল, হৃদিতা। এক মুহূর্তেই ভেতরের বাতাস জমাট বাঁধল। আহাদ ফট করে চশমা খুলে ফেলল। চোখে আগুন আর অচেনা উন্মাদনা। ঠোঁট থেকে বেরিয়ে এলো সেই শব্দ, মিস জানু। হৃদিতা মুহূর্তে চমকে তাকালো। তার সারা শরীর যেন বরফের ন্যায় জমে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে কড়া স্বরে বলল, না, আমার নাম হৃদিতা রায়ান। আহাদ চোখ রাঙ্গিয়ে আবার বলল, মিস জানু। হৃদি এবার রাগ সামলাতে না পেরে বলল, আপনি কি কানে কম শোনেন? আমি বলেছি হৃদিতা, র ইকার রি, দ ইকার দি, ত আকার তা, হৃদিতা। আহাদের রাগ মুহূর্তে চরমে পৌঁছালো। এক ঝটকায় হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেলল হৃদিতার হাত। সবার চোখ বড় বড় হয়ে গেল। আহাদ গর্জে উঠল, শাহিন, 2 মিনিট। জাস্ট 2 মিনিটের মধ্যে এই ক্লাসরুম ফাঁকা চাই আমি, কুইক। শাহিন, নাদিম, শাওন সবার মুখে সাদা হয়ে গেল। গার্ডরা সাথে সাথে নড়ে চড়ে উঠল। ছাত্রছাত্রী সবাই ভয়ে তাড়াহুড়ো করে বের হতে লাগলো। ক্লাসরুম একেবারে নিস্তব্ধ হয়ে গেল। শুধু দাঁড়িয়ে রইল আহাদ আর হৃদিতা, দুজনের চোখে চোখ, আর চারপাশের বাতাসে অদ্ভুত এক ঘন চাপা উত্তেজনা। এক হাত দিয়ে ক্লাসরুমের দরজাটা টেনে বন্ধ করে দিল আহাদ। দরজার শব্দটা যেন গোটা রুমে প্রতিধ্বনিত হলো। চারপাশে হঠাৎ যেন নির্জনতা নেমে এলো। কেবল শ্বাসের শব্দগুলোই শোনা যাচ্ছে, হালকা কাপা নিঃশ্বাস। মুহূর্তের মধ্যে সে এক ঝটকায় হৃদিকে দেয়ালের সাথে চেপে ধরল। হৃদির দুহাত সে মাথার ওপরে তুলে এক হাতে শক্ত করে ধরে রেখেছে, অন্য হাতটা তার কোমরে, আর নিজের বুক আর পায়ের জোরে এমনভাবে আটকে দিয়েছে যে সামান্য নড়াচড়ারও উপায় নেই। হৃদিতা শিউরে উঠল ভয়ে। তার বুকের ভেতর ধুকপুক ধ্বনি, যেটা গোটা রুমে বাজে। শরীর ঘামে ভিজে গেছে, তীর তীর করে কাঁপছে সে, চোখ বড় বড় হয়ে আছে আতঙ্কে। আহাদ এবার মনোযোগ দিয়ে তাকালো তার দিকে। জীবনে যে ছেলেটা কোনো দিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি, আজ সে অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে হৃদির প্রতিটা রেখা খুঁজে দেখছে। ফর্সা মায়াবী মুখ, নিখুঁত চোখ, নাক, চিকন গোলাপি ঠোঁট, যা ভয়ে কাঁপছে তিরতির করে। চোয়ালের ডান পাশে ছোট্ট একটা আবসা তিল, যা এই মুহূর্তে তার সমস্ত রাগকে আরও অস্থির করে তুলল। কিন্তু হৃদির শরীরের কাঁপন আর হাঁপড়ের মতো ওঠানামা করা নিঃশ্বাসের শব্দ আহাদের ধ্যান ভেঙে দিল। হৃদি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? ছেড়ে দিন আমায়, দয়া করে ছেড়ে দিন। আহাদের চোখ হঠাৎ রাগে লাল হয়ে উঠল। ঠোঁট কামড়ে নিচু গলায় বলল,
ঘন্টা 36 ঘন্টা আমাকে ঘাটিয়েছিস। ভেবেছিস শাস্তি না দিয়ে তোকে ছেড়ে দেব? হৃদি বিভ্রান্ত, ভয়ে বুকটা কেঁপে উঠল তার। কি বলছেন? আমি বুঝতে পারছি না, প্লিজ ছেড়ে দিন আমায়। আহাদ দাঁত কিরমির করে আরো শক্ত করে চেপে ধরল। কজন কিভাবে শাড়ি পরে ছবি পাঠিয়েছিস? হ্যাঁ, কজনকে আমার মতো করে সিরিজ করেছিস? হৃদিতা যেন জমে গেল মুহূর্তেই, মাথায় বাজ পড়ার মতো শিহরণ বয়ে গেল সারা দেহে। শাড়ি পরা সেই ছবির কথা ভেবেই তার মাথা ঝিমঝিম করে উঠল। মানে আহাদ রাজা সবই দেখেছে? কাপা গলায় আমতা আমতা করে বলল, ওই মেসেজ আপনার জন্য ছিল না, ভুল করে চলে গেছে। আহাদ আরও কাছে ঝুঁকে এলো, চোখে ঝিলিক, ঠোঁটে তীক্ষ্ণ বাঁক। তাহলে কার জন্য ছিল? বল। আমি এখনো নিজের হাতে তার দাফনের কাজ ছেড়ে আসি। হৃদি চমকে উঠল, ভয়ে কেঁপে উঠে বললে, না, কারো জন্য ছিল না, ভুল করে পিকটা চলে গেছে আপনার কাছে। আহাদের চোখে তখনও আগুন ঝরছে। ভুল করে কি মেসেজটা এসছে? হ্যাঁ। হৃদিতা মরিয়া হয়ে মোচড় দিয়ে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু আহাদের বাঁধনের ভেতর থেকে বের হওয়া অসম্ভব। তার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে, বুকের ভেতর চেপে আসছে কষ্ট। শেষমেশ সে উপায় না পেয়ে আহাদের বাহুতে দাঁত বসিয়ে দিল। আহাদ ব্যথায় মুখ কুঁচকালো বটে, কিন্তু ছাড়ল না, বরং ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে বলল, ভুল যখন করেছেন তখন শাস্তি তো আপনাকে পেতেই হবে, মিস জানো। হৃদির চোখ ভয়ে ছলছল করে উঠল। মানে? আহাদ নিস্পৃহ কণ্ঠে বলল, এই বেঞ্চের উপর উঠে দাঁড়াও। কেন? আমি বলেছি তাই, কুইক। হৃদিতা কাঁপতে কাঁপতে বেঞ্চে উঠে দাঁড়ালো, আর আহাদ লেকচারের টেবিলে লাফ দিয়ে উঠে বসল। হৃদির নাজুক শরীর কাঁপছে তিরতির করে, চোখে ভয়, গালে লজ্জা। আহাদ কর্কশ কণ্ঠে হুঙ্কার দিল, এবার গান ধরে 36 বার উঠবেশ করবে। হৃদি স্তব্ধ, অসহায়। না, হ্যাঁ, কুইক। কি হলো, দাঁড়িয়েছো কেন? আমার চেহারা দেখার এখনো অনেক টাইম আছে, শুরু করো। রেডি, 1 2 3 স্টার্ট। হৃদিতা বাধ্য হয়ে কান ধরে উঠবস করা শুরু করল। আহাদ ঠোঁট টিপে নিজের হাসি সংযত রাখল, তবুও চোখে মুখে হালকা মুচকে ভাঁজ স্পষ্ট। অথচ হৃদিতার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ভয়ে, লজ্জায়, অপমানে। আহাদ কাউন্ট করল, এক এক করে 36 বার শেষ হলো। আহাদ টেবিল থেকে লাফিয়ে নেমে এলো, হৃদিতার কোমর চেপে ধরে এক ঝটকায় নিচে নামিয়ে আনলো। নিচে নামলেও হৃদি মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। এটা আহাদের মোটেও পছন্দ হলো না, কর্কশ কণ্ঠে বলে উঠল, এই আল্লাহর বান্দি, এই তাকো আমার দিকে। কিন্তু হৃদিতা তবুও মাথা নিচু করে রইল, কারণ সে জানে তার চোখে চোখ পড়লেই সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। আহাদ এবার আরও ক্ষিপ্ত হলো। আজব, এত কষ্ট করে খুঁজে বের করলো শুধু এই চোখের দিকে একটু তাকাবে বলে, অথচ সে চোখ নামিয়ে রেখেছে। কোনো অগ্রিম বার্তা ছাড়াই ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দিল হৃদির কোমল গালে। শব্দটা যেন দেয়াল ভেদ করে প্রতিধ্বনিত হলো। হৃদিটা চমকে উঠল, ব্যথায় কুঁকড়ে গেল সে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। এক নিমিষে ঢলে পড়ল আহাদের কোলে। সকালে না খেয়ে এসেছে, তার ওপর পছন্দের মানুষটার কাছ থেকে এই লজ্জাজনক শাস্তি, অপমান, থাপ্পড় সব মিলিয়ে তার পক্ষে সহ্য করা আর সম্ভব হলো না। আহাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিস্তেজ মুখটার দিকে। বুকটা ধক করে উঠল, চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল বুকের ভেতর। তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা, এক অচেনা আবেশ। এক মুহূর্ত পর ধীরে ধীরে তার মাথাটা নিজের বুকে চেপে ধরল, কাঁপতে থাকা আঙ্গুলের ছোঁয়ায় চুলগুলো সরালো, ভাঙ্গা নিঃশ্বাসে বলল, আমার সময় নষ্ট করেছিস, আমাকে লাঠিমের মতো ঘুরিয়েছিস, পাগল বানিয়ে ফেলেছিস আমাকে। মুখ বুঝে সহ্য করেছে, আর তুই সামান্য একটা থাপ্পড় সইতে পারলি না। অবশেষে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা খুলে দিল সে। দরজা খোলার সাথে সাথেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল আনিকা, পিছনে শাহিন। আহাদের বাহুতে নিস্তেজ হয়ে পড়ে আছে হৃদিতা, অচেতন। সাদা ফ্যাকাশে মুখ, ঠোঁটের রং যেন মিলিয়ে গেছে। ছুটে গিয়ে আঁকড়ে ধরে ডাকে আনিকা, চোখে মুখে আতঙ্ক, কণ্ঠে কাঁপন। রিদি, কি হয়েছে রিদির? রিদির চোখ খুল, কি হয়েছে তোর? তার কণ্ঠ ফেটে যাচ্ছিল উদ্বেগ,
চোখ ভিজে উঠছিল মুহূর্তেই। কি করেছেন আপনি ওর সাথে? কণ্ঠ কাঁপছিল ভয়ে। আহাদের চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কণ্ঠে শীতলতা, একরাশ নির্লিপ্ততা। যেটা পাওয়ার যোগ্য সেটাই করেছে। কথাটা ছুরির মতো বিঁধল আনিকার বুকে, কিন্তু তার প্রতিবাদ করার সাহস হলো না, কারণ আহাদের চারপাশে যে এক অদ্ভুত ভয় ছড়িয়ে আছে। হঠাৎই আহাদ হৃদিকে এক ঝটকায় নিজের কোলে তুলে নিল। শাহিন তখন দরজার ফাঁকে দাঁড়িয়ে সব দেখছিল। আহাদের প্রতিটি ইশারায় সাড়া দিতে প্রস্তুত। আনিকার চোখে তখনও আতঙ্ক। আহাদ তার দিকে তাকিয়ে কড়া স্বরে বলল, ক্লাসে ফোকাস করো। আর একটা কথা মনে রেখো, আহিয়া যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। আন্ডারস্ট্যান্ড? আনিকা নিঃশ্বাস রুদ্ধ করে শুধু মাথা নাড়াল। প্রতিবাদ করার মতো শক্তি আর সাহস কিছুই অবশিষ্ট ছিল না তার। হৃদির নিস্তেজ শরীরকে বুকে চেপে আহাদ ধীর পায়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। পিছনে ছায়ার মতো হাঁটছিল শাহিন। বাইরে অপেক্ষামান গার্ডরা চারদিক থেকে ঘিরে ধরল তাদের। এমন দৃশ্য যেন পুরো ডিপার্টমেন্টকেই অদ্ভুত নিস্তব্ধতায় আবদ্ধ করে ফেলল। একসময় ভিড় কমল, ক্লাসের স্বাভাবিক পরিবেশ ফিরে এলো। মিরপুর 11-তে এসে গাড়ি ধীরে থামল হৃদিতার ভবনের সামনে। গাড়ির দরজা খুলে নামতেই আহাদের মুখে কোনো ভাবান্তর নেই, অথচ তার কোলে এখনও নিস্তেজ হয়ে পড়ে আছে হৃদিতা। যেন এক টুকরো বরফ নড়াচড়া নেই, নিঃশ্বাসও যেন ক্ষীণ। চারপাশের বাতাসে অদ্ভুত ভারী চাপা উত্তেজনা। আহাদ কোনো দ্বিধা ছাড়াই আবার তাকে বুকে জড়িয়ে নিল। পদক্ষেপ ভারী, চোখে তীক্ষ্ণ দৃঢ়তা, যেন পুরো পৃথিবী থমকে গেছে। কেবল সেই চলছে নিজের নিয়মে। শাহিন আর নাদিম, শাওন একে অপরের পেছনে পেছনে এগিয়ে চলল, কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট ভয়। লিফটের ভেতর ঢুকতেই নীরবতা ভেঙে শাহিন কাপা গলায় বলল, ভাই উনির তো এখনো জ্ঞান ফেরেনি। আহাদ ধীর নিঃশ্বাস ফেলে এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো। চোখে শীতলতা, ঠোঁটে কঠোরতা। 36 ঘন্টা আমি হয়রানি করেছে এই বেটি। ভেবেছিলাম 36টা থাপ্পড় দেব, কেবল একটা দিয়েছে। তাতে যদি বেহুশ হয়ে যায় সেটা কি আমার দোষ? কণ্ঠটা শুনে শাহিন, নাদিম আর শাওন বিস্মিত হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। মনে হলো যেন কারো বুকের ভেতর হিম শীতল বাতাস বয়ে গেল। শাওন একটু হেসে আবার ভয় সামলে ঠাট্টা করার ভঙ্গিতে বলল, ভাই ঘন্টা কাউন্ট করে থাপ্পড়, উনি যে এখনো বেঁচে আছেন সেটাই তো আল্লাহর রহমত। কথা শেষ হতেই আহাদের চোখ জ্বলে উঠল। তার রাগান্বিত দৃষ্টি যেন ছুরির মতো বিঁধল শাওনের দিকে। কি বলতে চাইছিস তুই? আমি যে মিনিট কাউন্ট করে নেয় ওটাই ওর চরম সৌভাগ্য। নাদিম নিঃশব্দে মাথা নিচু করে ফেলল। ঠোঁটের পাকে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করুক, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। শাওন তৎক্ষণাৎ তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, চুপ কর, ভাই যদি শুনে ফেলে তাহলে তার আত্মার মাগফিরাত কামনা করতে হবে। নাদিম শিউরে উঠল, আর একটা শব্দ উচ্চারণ করল না। কয়েকবার কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলে দিল ঈশানী। দরজার ফাঁক গলেই দৃশ্যটা দেখে সে ভড়কে গেল। আহাদের কোলে নিস্তেজ হৃদিতা। রীতি, কি হয়েছে ওর? এই রীতি! কণ্ঠ কেঁপে উঠল ঈশানীর, চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে। কিন্তু আহাদ যেন কিছুই শুনল না। কোনো কথা না বলে সরাসরি ভেতরে ঢুকে গেল। চারপাশে কারো উপস্থিতির তোয়াক্কা না করে সোজা ড্রয়িং রুমে গিয়ে হৃদিতাকে আস্তে করে কাউচে শুইয়ে দিল। এক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকলো ওর দিকে। অতঃপর হাতের উল্টো পাশ দিয়ে নিজের নাকটা হালকা করে ঘষে নিল, যেন ওই মুহূর্তের অস্বস্তি কিংবা অদৃশ্য রাগকে সামলে নিতে তার এই সামান্য ভঙ্গিমাই যথেষ্ট। ঈশানী হতভম্ব হয়ে হৃদিতার নিস্তেজ শরীরের পাশে বসে পড়ল। হাত কাঁপছিল, তার কণ্ঠ ভারী হয়ে বের হলো, কি হয়েছে হৃদির? কি করেছেন ওর সাথে? আহাদ ভুরু কুঁচকে তাকালো, চোখে শীতল দৃষ্টি, কর্কশ কণ্ঠে উত্তর দিল, কি হয়েছে সেটা না হয় আপনার বোনের জ্ঞান ফিরলে জিজ্ঞেস করেন। কথাগুলোতে এমন একরাশ গা শিউরে ওঠা শীতলতা ছিল যেন প্রতিটি শব্দ হিমশীতল ছুরির মতো বুকে বিচ্ছে। হৃদিতার মাথার কাছে বসে ধীরে ধীরে কপালে হাত বুলাতে লাগলো। তার কণ্ঠে হালকা রাগ, কিন্তু সেটা যেন দুশ্চিন্তার আড়ালে লুকানো। কতবার বলেছি খেয়ে যা, খেয়ে যা, তা খাবে না। না খেয়ে বের হবে আর যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কোনো কথা শোনে না আমার। ঈশানীর কথায় আহানের ভ্রু খানিকটা কুঁচকে গেল।
তার ঠোঁটে হালকা টান, চোখ থেমে গেল হৃদিতার শান্ত কমল মুখের ওপর। নিস্তেজ দেহের মাঝেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি, এক অদৃশ্য চ্যালেঞ্জ, যেটা আহাতকে টেনে রাখে আবার দূরেও ঠেলে দেয়। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকার পর সে গম্ভীর গলায় বলল, আমি আসছি, সামনে রাখবেন আপনার বোনকে আমার আমানত হিসেবে। এতটুকু বলে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ থেমে আবারও ঘুরে তাকালো। দৃষ্টি এবার সরাসরি ঈশানীর চোখে গেঁথে দিল। ঠোঁটে একরাশ শীতল ব্যঙ্গ নিয়ে বলল, আর হ্যাঁ, এরপর যদি খেতে না চায় আমাকে ইনফর্ম করবেন, আমি এসে থাপ্পড়ে খাবার খাইয়ে দিয়ে যাব। মুহূর্তেই বিরক্তি জমে উঠল ঈশানীর চোখে। আহাদের হাবভাব, তার চালচলন, সব কিছুতেই সে এক ধরনের দম বন্ধ করা মাফিয়া সুলভ উগ্রতা খুঁজে পেল। যেন সে মানুষ নয়, কোনো নির্মম শাসক। কিন্তু তবু মুখ খুলে আর কিছুই বলল না। আহাদ ঠোঁটের কোণে হালকা অদ্ভুত এক হাসি ঝুলিয়ে আবার দরজায় দিকে ফিরল। সেই হাসি যেন মমতার নয়, ব্যঙ্গেরও নয়, একটা ভয়ঙ্কর নিশ্চিন্ততা, যে কারো অজান্তে শিরদাঁড়া কাঁপিয়ে দেয়। অতঃপর এক লম্বা পদক্ষেপে বেরিয়ে গেল বাসা থেকে। সন্ধ্যার নরম আলোটা পর্দার ফাঁক গলে ঘরে ঢুকছে। হৃদিতা চুপচাপ বসে আছে, দুহাত গালে রেখে, চোখ দুটো শূন্যে স্থির, অথচ মনে হচ্ছে ভেতরে এক ঝড় বইছে। 3 ঘন্টা আগে জ্ঞান ফিরেছে তার, কিন্তু আজকের ঘটনাগুলো এখনও তার কাছে দুঃস্বপ্নের মতো। বুকের ভেতর ধরফর করছে, হাতের তালু ঘামে ভিজে আছে। সে এখনও বিশ্বাস করতে পারছে না আজ যা কিছু ঘটেছে তার সবটাই সত্যি। ঠিক তখনই পাশে এসে বসলো ঈশানী, চোখে মুখে চিন্তার ছাপ, গলায় বিরক্তির আভা। রিদি, সত্যি করে বল তো, এই আহাদ রাজামীরের সাথে তোর কি সম্পর্ক? হৃদিতা আঁতকে উঠল। আজব, ওর সাথে আবার আমার কিসের সম্পর্ক হবে? তুমি কখনো কিছু শুনেছো? ঈশানী নিঃশ্বাস ফেলে তাকালো তার দিকে। শুনেছি কিনা সেটা বাদ দে, ওই দিনও তোকে খুঁজতে এসেছিলাম, আমি বলতে ভুলে গেছি। এখন বল, যদি তুই কিছুই না করিস তাহলে তোকে খুঁজবে কেন? এসব রাজনীতির লোকজন মোটেও ভালো না রিদি, খুব সাবধান, দূরে থাকিস এসবের থেকে। আর আমাদের আব্বু যদি এসব শোনে, তুই জানিস তো উনি রাজনীতি কতটা ঘৃণা করেন, তোর কি হবে তখন? হৃদিতা নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করল, বাবু তুমি ভুল বুঝছো, আমি কিছুই করিনি। ঈশানী আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঘরে ঢুকলো সুমন, ঈশানীর স্বামী। পেশায় একজন ভ্যাট অফিসার, দিনের ক্লান্তি মুখে নিয়ে এসেছেন, কিন্তু চোখে মুখে খুনসুটির হাসি। কি ছোট গিন্নি, বলেই মজা করে তাকালো হৃদির দিকে। শুনলাম আজকেও নাকি তুমি অজ্ঞান হয়ে গেছো, তো কার কোলে গিয়ে ঢেলে পড়লে শুনি? সুমন আসলে কিছুই জানে না, শুধু মশকরা ছলে কথাটা বলল, কিন্তু ঈশানী ক্ষেপে উঠল। ভালোই হয়েছে, ওর সাথে এমনই হওয়া উচিত। কথা শেষ করেই দরজা ধাক্কা মেরে গটগট করে বেরিয়ে গেল। সুমন একপাশে হেসে দাঁড়ালো, তারপর ফিসফিস করে বলল, তোমার বুবুর তো মনে হচ্ছে টেম্পারেচার 102-এ উঠে গেছে, আসল ঘটনা কি হে? হৃদিতার ঠোঁট উঁচু করে বলল, আমি কি জানি? সুমন আর চাপ দিল না, হালকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর আবার নীরব হয়ে এলো। এমন সময় হঠাৎ হৃদিতার ফোনে টুন করে বাজল। হৃদিতা বুক ধরফর করে উঠল, কাপা হাতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল একটাই লাইন, এরপর ঠিক মতো না খেলে থাপড়ে চেহারা নকশা পাল্টাই দেব। বার্তাটা পড়তে না পড়তেই গা শিউরে উঠল, হাত থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। ঠোঁট শুকিয়ে এলো, বুক ধুকপুক করছে। এ যেন সেই কণ্ঠের প্রতিধ্বনি, আহাদ রাজামীর। হৃদির হাত কাঁপছে থরথর করে, মনে হচ্ছে আবারও অজ্ঞান হয়ে যাবে। কিন্তু না, সে নিজেকে সামলে নিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে ডেকে উঠল, বুবু আমার খিদে পেয়েছে, কি খাবো? সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, গাঢ় নীল আকাশের আলোয় রং ধীরে ধীরে সোনালি হয়ে আসছে। এমন সময়ে যেন ঝড়ের বেগে রুমের ভেতরে ঢুকলেন আশফাক মীর। চোখ দুটো লাল, মুখে বিরক্তির ছাপ। প্রথমেই চারপাশে একবার চোখ বুলালেন। বিছানার ওপর ছড়ানো আহাদের পোশাক, আলমারির দরজা আধ খোলা, তবে আহাদকে দেখতে পেলেন না কোথাও। তিনি দুবার ডাক দিলেন, আহাদ, আহাদ। তখনই ওয়াশরুমের দরজাটা হালকা ফাঁক হলো। ভেতর থেকে ভিজে হাত উঁচু করে জবাব দিল আহাদ রাজা। চাচু এখানে। আশফাক মীরের দৃষ্টি ঘুরে গেল সেদিকে।
ভ্রু কুচকে বললেন, এখনো শাওয়ার নিচ্ছিস? ফার্স্ট আয়, জরুরি কথা আছে। ভেতর থেকে দুষ্টু ভঙ্গিতে 2 আঙ্গুল তুলে ইশারা করলো আহাদ রাজা। জাস্ট 2 মিনিট। আশফাক মীর হালকা বিরক্ত হলো আহাদের গা ছাড়া ভাব দেখে। গম্ভীর মুখে সোফায় বসলেন। তার ডান পা অনবরত নড়ছিল, কপালের শিরা চওড়া হয়ে উঠেছিল। 2 মিনিট শেষে ওয়াশরুমের দরজা ঠেলে বেরিয়ে এলো আহাদ রাজা। কোমরে সাদা তোয়ালে জড়ানো, ভেজা চুল থেকে শরীর বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এক হাতে আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়ালো চাচার সামনে। শরীরটা উজ্জ্বল আলোয় চকচক করছে, মুখে নির্লিপ্ত ভাব। বলো, কি হতো ইমার্জেন্সি? খবর শুনছিস? শামীম পোদ্দার তোর সাথে টেক্কা নিচ্ছে। যে কথা দিয়েছিল এখন মরে গেছে। আহাদের মুখ শক্ত হয়ে গেল, গাঢ় বাদামি চোখ লাল হয়ে উঠল মুহূর্তেই। সে দাঁত কিরমির করলো চাচার দিকে। এই কথা আমি বলছি কেন? কথার বরখালাপি করলে কি করতে হবে? সেটাকে তোমাকে নতুন করে ট্রেনিং দিতে হবে? আশফাক মীর উঠে দাঁড়িয়ে জবাব দিলেন, পুরো কথা তো শুনিসই নাই এখনো। আহাদ কটমট করে তাকালো। আর কি শুনবো? লোক পাঠিয়ে তুলে এনেছি পোদ্দারকে, ডেমো ঘরে আছে। এখন শুধু তোর ডেমো দেখানো বাকি। এইবার আহাদের ঠোঁটে একটা বাঁকা মুচকি হাসি খেলা গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে লাগলো, চোখে এক অদ্ভুত ঝিলিক। তুমি যাও, ট্রেলার দেখো, আমি আসতেছি। আশফাক মীর মাথা নেড়ে ভারী পদক্ষেপে বেরিয়ে গেলেন। প্রধান দরজা পেরোতেই সামনে থেকে আসতে থাকা একটা মেয়ের সাথে প্রায় ধাক্কা খেয়ে গেল। তবে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে নিজেকে বাঁচালেন। মেয়েটা একেবারেই অচেনা, দেখতে ভীষণ মিষ্টি, বয়স 19-20-এর বেশি হবে না। মেরুন রঙের চুড়িদার পরা, মুখ ভরা একরাশ মাধুর্য। তবে আচমকা তাকে দেখে ভরকে গেল। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরল 2 হাতে। আশফাক মীর কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, এই মেয়ে কে? তুমি বাসার ভেতর ঢুকলে কি করে? মেয়েটা হকচকিয়ে গেল, নার্ভাস হয়ে নরম কণ্ঠে উত্তর দিল, জি আমি হৃদিতা, আহিয়ার ফ্রেন্ড। আশফাক মীর এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালেন, একটু পরখ করে নিলেন চোখ বুলিয়ে। অতঃপর ভ্রু কুঁচকে গম্ভীর সুরে বললেন, আগে তো দেখিনি কখনো। আচ্ছা যাই হোক, তুমি যেতে পারো। বলেই তিনি সোজা নিজের গন্তব্যের দিকে হাঁটলেন। হৃদিতা পেছনে তাকিয়ে অবাক হয়ে ফিসফিস করল। কি অদ্ভুত আচরণ। তারপর মাথা নেড়ে ধীরে ধীরে ভেতরে ঢুকল। দরজা পেরিয়ে বুক ধরফর করতে করতে সিঁড়ির দিকে পা বাড়াল। প্রতিটা কদমে ভয় কাজ করছিল, যদি আবার কারোর সামনে পড়ে যায় আর সওয়াল জবাব শুরু করে। ঠিক তখনই তার ভয়টা সত্যি হলো। পিছন থেকে একটা গম্ভীর নারী কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, কে তুমি? এদিকে এসো। হৃদির বুক কেঁপে উঠল, চোখ পিটপিট করে ধীরে ধীরে ঘুরে তাকালো। ড্রয়িং রুমের রাজকীয় কুশন ঢাকা কিং সাইজের চেয়ারে বসে আছেন মধ্যবয়সী এক নারী। চোখে ভারী ফ্রেমের চশমা, পরিপাটি শাড়ি, মুখে কঠোরতার ছাপ। হৃদিতা ভয়ে ভয়ে এগিয়ে গেল, বুঝতে পারল এটা আহিয়ার মা। মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম। তিনি ঠান্ডা গলায় জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? জি হৃদিতা রায়ান। তুমি আহিয়ার বন্ধু? জি। বাসা কোথায়? মিরপুর 11। এখানের স্থানীয়? জি না, দেশের বাড়ি বরিশালের ভোলা জেলায়। এখানে বোনের বাসা থেকে পড়াশোনা করি। পরিবারের সবাই কি গ্রামেই থাকে? জি। বাবা কি করেন? ভাই বোন কজন? আব্বু একজন শিক্ষক আর আম্মু গৃহিণী। আমরা 4 ভাই বোন। ভাই সবার বড়, নাম ইব্রাহিম। তারপর বোন ঈশানী, এরপর আমি নিজে, আর ছোট একটা বোন আছে রাইসা। হৃদিতা হালকা কেঁপে উঠে এক নিঃশ্বাসে সব বলে দিল। আফরোজা শেখ গম্ভীর দৃষ্টিতে হৃদিতার দিকে তাকালেন। কিছুক্ষণ ভ্রু কুঁচকে থেকে নির্লিপ্ত সুরে বললেন, ঠিক আছে, তুমি যাও। আহিয়া উপরে নিজের ঘরেই আছে। হৃদিতা মাথা নাড়িয়ে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। বুক থেকে চাপা ভয়টা যেন একটু হলেও সরে গেল। পিছনে বসে আফরোজা শেখ গভীর দৃষ্টিতে মেয়েটি চলে যাওয়ার দেখতে লাগলেন। ঠোঁট শক্ত করে কিছু একটা ভাবলেন মনে মনে। তারপর আঙ্গুলের ডগা দিয়ে চশমার ফ্রেমটা ঠিক করে আবারও হাতে ধরা ফাইলের দিকে মন দিলেন। হৃদিতার মনে হঠাৎ করে আহিয়ার ওপর অভিমান জেগে উঠছিল।
ক্ষিপ্ত ভঙ্গিতে কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই মুখ থেকে বের হয়ে এলো, আহিয়ার বাচ্চা। কথাটা শেষ করার আগেই পাথরের মূর্তির মতো জমে দাঁড়িয়ে গেল দরজার সামনে। চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস যেন আটকে গেল বুকের ভেতর। তার থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে আহাদ রাজা মীর, অর্ধনগ্ন অবস্থায়, কেবল একখানা কালো ট্রাউজার পরে। ঘরের মৃদু আলোয় চকচক করছে তার কাঁধ, বুক আর অ্যাবস। শক্তপোক্ত শরীরটা যেন জীবন্ত ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছে সামনে। হৃদিতার গলা শুকিয়ে এলো, নিজের অজান্তেই ঘাড় একটু কাত হয়ে গেল, ওষ্ঠজোড়া ফাঁক হয়ে দৃষ্টি আটকে গেল আহাদের শরীরে। সে যেন চোখ ফেরাতেই পারছিল না। আহাদ ধীর পায়ে 2 কদম এগিয়ে এলো তার দিকে। হৃদির নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। আহাদ ঝুঁকে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, হাইহার তো বাচ্চা নাই, তবে আপনি চাইলে আমরা একটা ছোটখাটো ক্রিকেট টিম বানাতেই পারি, মিস জানু। হৃদিতার দৃষ্টি এখনও আটকে আছে তার শরীরের দিকে। অবচেতনভাবে তর্জনী আঙ্গুল বাড়িয়ে 2 বার স্পর্শ করল আহাদের চকচকে বুকে। মনে হলো যেন ছুঁয়ে নিশ্চিত হতে চাইছে এটা বাস্তব নাকি কল্পনা। আহাদ কিছু না বলে শুধু অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে তাকিয়ে রইল। হঠাৎ হৃদিতা চমকে উঠল, তীব্র চিৎকার দিয়ে পেছনে সরে গেল। তার পিঠ গিয়ে ঠেকল কাঠের দরজায়। চোখ বড় বড় করে তাকিয়ে ভাঙ্গা গলায় বলল, আপনি এখানে? আপনি আহিয়ার রুমে কি করছেন? আহাদ শান্তভাবে বাম হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিল, অতঃপর বিছানা থেকে শার্টটা তুলে গায়ে জড়িয়ে নিতে নিতে উত্তর দিল, ফার্স্ট অফ অল, এটা আহিয়ার রুম না, অ্যান্ড সেকেন্ডলি, আমার বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন আমি এখানে কি করছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হৃদিতার চোখ আবারও বিস্ময়ে বড় হলো। আপনার বাড়ি? আহাদ এবার 2 কদম এগিয়ে এসে সামান্য ঝুঁকে মুখোমুখি দৃষ্টি মেলালো, কণ্ঠে রুক্ষ দৃঢ়তা। ইয়েস, ভালো করে তাকিয়ে দেখো জানো, কোন দিক থেকে এটা আহিয়ার রুম মনে হয়। হৃদিতা তখন ধীরে ধীরে চোখ বুলাতে লাগলো চারপাশে। সত্যি তো, রুমটার প্রতিটি কোণ যেন পুরুষালী রুচিতে সাজানো। বড় বড় 2টা অদ্ভুত পেইন্টিং টাঙ্গানো দেয়ালে। অন্য পাশে ঝুলছে 2টো গিটার, একটা বাসন্তী আর একটা কফি মেরুনের সংমিশ্রণ। দেয়ালের অন্য পাশে ঝোলানো কিছু বক্সিং গ্লাভস। কনের স্ট্যান্ডে ঝুলছে একাধিক ব্লেজার। আর এক কোণে ড্রেসিং রুম। রুমটা বড়, পরিপাটি, অথচ রুক্ষ। সেদিন এসবের কিছুই খেয়াল করেনি হৃদিতা। মনে মনে ফিসফিস করল, মানে গেটের সামনে যে মীর হাউস লেখা ছিল, তার মানে এটা আসলেই আহাদ রাজা মীরের বাড়ি। ইস, কি বুদ্ধ আমি! এখন কি বলবো, কিভাবে বের হবো এখান থেকে? ঠিক তখনই আহাদ হঠাৎ আঙ্গুলের তুড়ি বাজিয়ে তার ধ্যান ভাঙল। কি হলো, কোথায় হারিয়ে গেলেন মিস জানু? হৃদি লজ্জায় আর ভয়ে গুটিয়ে গেল। কণ্ঠ কাচুমাচু অপরাধীর ভঙ্গিতে বলল, আসলে আমি জানতাম না, আহিয়ার রুম ভেবে ভুল করে চলে এসেছি। আমি যাচ্ছি। সে দ্রুত ঘুরে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে বজ্র কণ্ঠে ভেসে এলো আহাদের ডাক, স্টপ। পায়ের তলা কেঁপে উঠল হৃদির। ধীরে ধীরে ঘুরে তাকালো। আহাদের কড়া দৃষ্টি সরাসরি তীরের মতো বিদ্ধ হলো তার চোখে। আহাদ 2 আঙ্গুলের ইশারায় কাছে ডাকল। হৃদিতা থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, অতঃপর কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে এলো। আহাদের সামনে এসে মাথা নিচু করে গুটি সুটি হয়ে দাঁড়ালো। আহাদ গম্ভীর গলায় বলল, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই, ভুল যখন করেছিস এর শাস্তিটাও নিয়ে যা। হৃদিতা ভয়ে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ আহাদ হুঙ্কার ছাড়ল, ওই চেয়ারের উপর উঠে দাঁড়া। হৃদিতা কাপা গলায় অনুনয় করল, আমি সত্যি জানতাম। আহাদ ঠান্ডা স্বরে গর্জে উঠল, আমি দ্বিতীয়বার রিপিট করবো না হৃদি, ডু ইট। অবশেষে হৃদিতা ধীরে ধীরে চেয়ারের ওপর উঠে দাঁড়ালো। তার দৃষ্টি নামানো, ঠোঁট কাঁপছে তিরিতির করে। আহাদ এবার স্বাভাবিক ভঙ্গিতে বলল, এবার কান ধর। হৃদিতা বাধ্য মেয়ের মতো 2 হাত তুলে কান ধরল। আহাদ এবার হৃদিতার কাছাকাছি এসে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, যতক্ষণ আমি রেডি হচ্ছি ততক্ষণ পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবি। কোনো চালাকি করার চেষ্টা করলে থাপড়ে চেহারার নকশা পাল্টাই দিব। আহাদ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করতে লাগলো। চুলে হাত বুলিয়ে মাঝে মাঝে আর চোখে হৃদির দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলে।
মেয়েটির লজ্জামাখা মুখ দেখে বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। ইচ্ছে করছিল এই মুখটার দিকে শুধু তাকিয়ে থাকতে। কয়েক মিনিট পর ঘড়ি হাতে বাঁধতে বাঁধতে বলল, ওকে, টাইম আপ, এবার নামতে। কথাটা শেষ হওয়ার আগেই হৃদিতা এক লাফে চেয়ার থেকে নেমে পড়ল। এরপর আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দিল দরজার দিকে। হৃদিতার এমন কাণ্ডে আহাদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মুখ হাঁ হয়ে গেল বিস্ময়ে। সে বুঝতেই পারেনি হৃদি এমন কাণ্ড করে যাবে। এক মুহূর্ত পর হঠাৎ করেই জোরে হেসে উঠল, মাথা নেড়ে বলল, এই মেয়েটা একদিন আমাকেই হার মানাবে নিশ্চিত। হাসতে হাসতেই শার্টের শেষ বোতামটা লাগিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আহাদ রাজা মীর। অবশেষে কয়েকটা রুম ঘুরে ঘুরে হাঁপাতে হাঁপাতে আহিয়ার রুমে এসে পৌঁছালো হৃদি। বুকের ভেতর যেন ধুকপুক শব্দটা গোটা করিডর শোনা যাচ্ছে। ভেতরে ঢুকতেই আহিয়া তড়িঘড়ি করে এগিয়ে এলো, চোখে বিস্ময়, কণ্ঠে দুশ্চিন্তা। কিরে, তুই ঠিক আছিস? এমন হাঁপাচ্ছিস কেন? হৃদিতা হাত উঁচু করে হাঁ করে শ্বাস নিতে নিতে বলল, বলছি আগে পানি দে দোস্ত। আহিয়া তাড়াতাড়ি টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস ঠান্ডা পানি ঢেলে এগিয়ে দিল। হৃদি শ্বাস রুদ্ধ করে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে নিল। একাধিকবার গভীর নিঃশ্বাস টেনে ধীরে ধীরে স্বাভাবিক হলো। গ্লাসটা টেবিলে রাখতেই হঠাৎ হৃদিতা ঝটকা মেরে আহিয়ার দিকে তাকালো। তোদের বাড়ির সবাই এমন অদ্ভুত কেন? আহিয়া ভুরু কুঁচকে অবাক হলো। কেন, কি হয়েছে? বাসায় ঢুকতেই প্রথমে এক অচেনা লোকের সাথে দেখা হলো, কেমন অদ্ভুত আচরণ করলো যে মনে হলো আমি যেন চোর বদমাস। তারপর তোর মা আমাকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। এক মুহূর্তের জন্য সত্যি মনে হলো আমি যেন কোনো আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, আর তোর মা কোর্টে বসা অ্যাডভোকেট হয়ে আমায় জেরা করেছে। আহিয়া ফিস ফিস করে হেসে ফেলল। ঠিকই মনে হয়েছে তোর। হৃদিতা হতভম্ব হয়ে তাকালো। কি? হ্যাঁ, আমার আম্মু একজন অ্যাডভোকেট আফরোজা শেখ, দেশের নামকরা ক্রিমিনাল লয়ার। হৃদিতা চমকে উঠল, মুখ হাঁ হয়ে গেল। আরে বাপরে, আর কি কি বাকি আছে বলতো? তোর বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, তোর ভাই আহাদ রাজা মীর, আর কিছু বাকি আছে নাকি আহি? এভাবে কেন বলছিস? আর কিভাবে বলবো? তুই স্বরাষ্ট্রমন্ত্রী মেয়ে, অথচ এই কয় মাসে আমরা একটুও কাজ করতে পারলাম না। আহিয়া নিচু গলায় বলল, কারণ সবাই বাবা আর ভাইয়ের ভয় দূরেই সরে যায় আমার থেকে। ভয় কেউ আমার সাথে মিশতেই চায় না, তাই তোদেরকে কখনো বলিনি। ভয় ছিল যদি তোরাও দূরে সরে যাস। হৃদিতা একটু থমকে গেল, তার ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে আহিয়ার দুই হাত শক্ত করে চেপে ধরল। পাগল তুই! কে কি করলো, কে কি বললো, তোর পরিবার কেমন, আমার পরিবার কেমন, তাতে আমাদের কি যায় আসে? আমরা ফ্রেন্ড হয়েছি মানে এই বন্ধুত্ব থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। কথাটা শুনে আহিয়ার চোখে পানি টলমল করে উঠল। আবেগে সে হৃদিতাকে জড়িয়ে ধরল। হৃদিতাও আলতোভাবে ওকে সান্ত্বনা দিল। এই প্রথমবার তাদের বন্ধুত্বের ভেতরে থাকা উচ্চবিত্ত মধ্যবিত্ত দেওয়ালটা ভেঙে গেল। মুহূর্তে যেন সেই বরফ গলতে শুরু করলো। নিজেদের সামলে নিয়ে তারা বিছানায় বসল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আহিয়া বলল, আচ্ছা, তুই ভাইয়াকে কিভাবে চিনলি? প্রশ্ন শুনে হৃদিতা কাচুমাচু করে কণ্ঠ নামিয়ে বলল, সেদিন তোর ভাইয়ের রুমে আমরা গ্রুপ স্টাডি করছিলাম না, আমি তো জানতাম না, আমি ভুলে তোর রুম ভেবে ওখানে ঢুকে পড়েছিলাম। সিরিয়াসলি? ভাই কিছু বলেনি তোকে? হৃদি ঠোঁট কামড়ে দাঁত বের করে হেসে ফেলল। কি বলবে, তোর ভাইয়ার কি সেই সাহস আছে হৃদিতা রায়ান কি কিছু বলার? আহিয়া হালকা থেমে গেল, কিছু একটা ভেবে চুপ হয়ে গেল। হৃদিতা হাত নেড়ে তার চিন্তা ভাবনা হাংল। আচ্ছা বাদ দে এসব, আগে নোটসগুলো দে, সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে তো। আহিয়া বই খাতা ঘাঁটতে লাগলো, এক হাতে কাগজপত্র বের করতে করতে বলল, তুই এই 2 দিন ভার্সিটিতে যাসনি কেন? আমি তো মেসেজ দিয়েছিলাম, রিপ্লাই করলি না, কাহিনী কি? হৃদিতা দৃষ্টি সরিয়ে নিল, ঠোঁট চেপে আসতে বলল, কাহিনী কিছুই না, শরীর ভালো ছিল না। কিন্তু সত্যিটা বলল না। কিভাবে বলবে? আহাদ রাজার ভয়েই সে টানা 2 দিন ঘর থেকে বের হয়নি, অথচ আজ আবার তার সামনে এসে পড়তে হলো, তাও আবার আহাদের বেডরুমে। মাথা ঝাঁকিয়ে সব চিন্তা ঝেড়ে ফেলল হৃদিতা। সে বিছানায় নোটসগুলো সরিয়ে মনোযোগ দিয়ে দেখতে শুরু করলো। আহিয়া বলল, আমি কফি আনতে যাচ্ছি, তুই থাক। আহিয়া বেরিয়ে যেতে হৃদিতার চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্য। আহাদের অর্ধনগ্ন শরীর, চকচকে বডি,
গাঢ় বাদামি চোখের গভীর দৃষ্টি। ভাবতেই তার গাল জোড়া হঠাৎ লালচে বর্ণ ধারণ করলো। বুক ধরফর করছে। ইস, হৃদি কখনো কল্পনাও করেনি তার ক্রাশকে এত কাছ থেকে এভাবে দেখতে পাবে। কলমটা ফেলে দিয়ে দুহাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলল সে। লজ্জা, ভয় আর আবেগে তার বুকের ভেতর এক অজানা ঢেউ খেলে গেল। গ্যারেজের পিছনে তৈরি সেই ছোট্ট 2 কামরার ঘরটাই আসলে ড্যামো ঘর। মীর বংশের কাছে এটা এক অদ্ভুত ভয়ঙ্কর জায়গা। এখানে কখনো রাজনৈতিক আলাপ হয়, কখনো কারো সাথে বনিবনা না হলে তাকে ডেকে এনে দেখানো হয় আহাদ রাজা মীরের ড্যামো। আজ সেই ঘরের মাঝখানে পুরনো লোহার চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে শামীম পোদ্দার, পুরান ঢাকার নামকরা দালাল। কারওয়ান বাজারের ফুটপাত থেকে শুরু করে পাইকারি সবজির আড়ত পর্যন্ত তার প্রভাব বিস্তার। কিন্তু সমস্যা হলো সে কথা দিয়েও কথা রাখেনি। আহাদের সাথে ডিল হয়েছিল সাধারণ ব্যবসায়ীদের ওপর সে আর জোর খাটাবে না, কিন্তু সুযোগ পেয়ে আবার পুরনো খেলায় ফিরে গেছে। আজ তার সেই ভুলের মাসুল দিতে হবে। আহাদ রাজা মীর ধীর পায়ে এগিয়ে এলো। কালো শার্টের 2 বোতাম খোলা, হাতার মোচড় গোটানো, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। সে একটা চেয়ার টেনে আনলো, তার ওপর এক পা তুলে ঝুঁকে এলো শামীম পোদ্দারের মুখের সামনে। কণ্ঠে কর্কশ গর্জন, তোর নাম শামীম পোদ্দার ঠিক আছে, কিন্তু আহাদ রাজার সাথে পোদ্দার দেখানোটা তোর মোটেও ঠিক হয়নি। শামীম পোদ্দারের ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। সে তোতলাতেই বলল, ভাই এবারের মতো মাফ কইরা দেন। জিন্দেগিতে আর ভুল করুম না। কারওয়ান বাজারে আজ থেইক্কা আমাগো ছাও দেখব না কেউ জি। আহাদের ঠোঁটে হালকা এক বাঁকা হাসি ফুটল। আহাদ রাজা মীরের কাছে ভুলের কোনো ক্ষমা নাই পোদ্দার। তবে তোর কপাল ভালো, আজ আমার মনটা অনেক ফুরফুরে। আমি আজকে মেলা খুশি, তাই তোকে ছোট্ট একটা ডেমো দিয়ে ছেড়ে দেব। এ কথা বলে আহাদ গম্ভীর কণ্ঠে ডাক দিল, শাওন, নাদিম। পাশেই দাঁড়িয়েছিল আশফাক মীর, শাহিন, নাদিম আর শাওন। ডাক শুনে শামীম, নাদিম আর শাওন এগিয়ে এলো। আহাদের হালকা ইশারাতেই তারা শামীম পোদ্দারের বাঁধন খুলে দিল। আহাদ পেছনে হেলান দিয়ে বসলো, চোখ রক্তবর্ণ, শেয়ালের মতো ঝলসে উঠছে। চল, ওই টুরের উপর উঠে তারা। আদেশ শোনার সাথে সাথেই শামীম পোদ্দার ধরফর করে উঠে দাঁড়ালো। হঠাৎ গর্জন করে উঠল আহাদ, 202 বার কান ধরে উঠবস করবে, একটাও যেন কম না হয়। ভাই এতবার করলে আমি মরাই যামু ভাই। আহাদ চোখ বড় বড় করে হুঙ্কার ছাড়ল, শুরু কর, নাহলে 200 থেকে বাড়াই দিব, কুইক। ভয়ে কাঁপতে কাঁপতে শামীম পোদ্দার কান ধরে উঠবস শুরু করলো। 1, 2, 3, ঘাম ঝরতে শুরু করলো কপাল থেকে। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসকষ্ট বেড়ে গেল। আহাদ চেয়ারে হেলান দিয়ে বসে হঠাৎই মুখ বাঁকিয়ে বলল, না, মজা পাচ্ছি না। একটা কাজ কর, তোর লুঙ্গিটা খুলে মাথায় তুলে শুরু কর। ঘরে থাকা সবাই মুখ টিপে হাসল। শাওন এগিয়ে এসে তার লুঙ্গি টানতে গেলেই শামীম 2 হাতে শক্ত করে ধরে চিৎকার দিয়ে উঠে বলল, ভাই আমি লুঙ্গির নিচে জাঙ্গিয়া পড়ি নাই ভাই। আচ্ছা, এটা কি করলি? ভাগ্যক্রমে যদি তোর লুঙ্গি দক্ষিণে হাওয়ায় উল্টে যায়, তাহলে তো তোর পক্ষী সোজা বাজারে নিলামে উঠবে। সবাই আবারও হেসে উঠল। শামীম কাঁদো কাঁদো গলায় বলল, ভাই পরের বার আর ভুল করব না ঘি। আহাদ হাত নেড়ে বলল, ঠিক আছে, এখন কন্টিনিউ কর। তাছাড়া তোর পক্ষে নিলামে উঠলেও কেউ কিনতে চাইবে না। কথাটা শুনে হাসিতে ফেটে পড়ল শাহিন, নাদিমরা। শামীম পোদ্দার আবার কান ধরে উঠবস শুরু করলো। একসময় শরীর ক্লান্ত হয়ে পড়ল, তার পা কাঁপছে, শ্বাস ছোট হয়ে আসছে, বুক দিয়ে ঘাম ঝরছে নদীর মতো। অবশেষে 202 বার শেষ করে হুঁশ হারাতে হারাতে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়ল। আহাদ ঠান্ডা চোখে তাকালো আশফাক মীরের দিকে। চাচু, ওই লুঙ্গি নিয়ে কি যেন একটা গান আছে না? আশফাক মীর গম্ভীর মুখে উত্তর দিলেন, ও লুঙ্গি ড্যান্স। আহাদ রাজা হাততালি দিয়ে উঠল, ইয়েস। নাদিম, মিউজিক চালা, এখন পোদ্দার দিবি লুঙ্গি ডান্স। নাদিম স্পিকারে গান চালালো। ঢোল ঢাকের তালে তালে বাজতে লাগলো সেই বিখ্যাত সুর। আহাদ পায়ের ওপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসল। শাহিন তার পাশে দাঁড়ালো। শাওন, নাদিম সরে গিয়ে এক পাশে জায়গা করে দিল। শামীম পোদ্দার কাপা ক্লান্ত শরীর নিয়ে আবারও দাঁড়ালো। এই হাতে 2 হাতে লুঙ্গির 2 কোণা ধরল,
অতঃপর সুরের তালে তালে লজ্জায় ক্লান্তিতে ভয়ে ভয়ে নাচতে শুরু করলো। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। সবাই একসাথে হেসে উঠল। আহাত রাজা মীর ঠোঁটে ঠান্ডা হাসি টেনে কবিতা আবৃত্তি করল। এই আহাদ রাজা যখন চাকিয়ে দেয় সাজা, লুঙ্গি খুলে নাচতে নাচতে বলে, আহা কি মজা কি মজা। ঘরের দেয়ালে ধ্বনিত হলো আহাদের সেই হাসি, সেই গানের আওয়াজ, আর শামীম পোদ্দারের চোখ থেকে গড়িয়ে পড়ল অপমানের অশ্রু।